analysis. And now it's my absolute honor to introduce our esteemed speaker for today's session, Mohammad Fazlul Karim Khandakar Raihan sir. He's an assistant professor at the Department of Biomedical Engineering, CHUET, and also serves as the moderator of the IEEE EMBS CHUET student branch. With a strong research background in biomedical signal processing and feature engineering, especially focusing on EEG, Sir has made significant contributions in these fields. Today, he'll be guiding us through the essentials of starting research in biomedical applications, data collection, pre-processing, and of course, mastering the art of feature engineering. We're incredibly fortunate to have him here to share his knowledge and expertise with us. Before we dive in, here's a quick reminder for everyone. Please keep your microphones muted during the session to avoid any disruptions. And if you have any questions, feel free to drop them in the chat box. We'll have a dedicated Q&A session at the end of this discussion where Sir will address them. So without further ado, let's get started. Sir, the floor is all yours. Thank you, Musarat, for the nice intro. আম, আমি বাংলায় শুরু করি, তাহলে হয়তো সবার বুঝতে সুবিধা হবে। রেকর্ডিং কি শুরু করেছো কেউ? জি জিজান? স্যার স্যার জি স্যার জি আমি স্যার, রেকর্ডিং রেকর্ডিং করছি। শুরু হয়েছে। ওকে, ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি প্রথমে আইটিপলি চুয়েট স্টুডেন্ট চ্যাপ্টার এবং আইটিপলি এমবিএস সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকের এই সেশনটা আয়োজন করার জন্য। আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? শুনতে ইয়েস পাচ্ছি? স্যার, জি স্যার। নিজাম? ওকে, জি স্যার। ওকে, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তো এখানে আমি একটু আলোচনাটা আসলে কোত্থেকে কতটুকু পর্যন্ত করব, যেহেতু একটাই সেশন আসলে। আমি একটু নিজাম থেকে স্ট্যাটিস্টিক্সটা নিয়েছিলাম যে পার্টিসিপেন্ট যারা রেজিস্টার করেছে ওরা কে কোন ব্যাচে আসলে এনরোল করা। তো সেখান থেকে আমি যেটা দেখতে পেরেছি যে এখানে সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন করেছে থার্ড ইয়ার অ্যান্ড সেকেন্ড ইয়ারের স্টুডেন্টরা আর কি, মোস্টলি। ফোর্থ ইয়ারের কিছু সংখ্যক স্টুডেন্ট আছে যারা ওরা যেহেতু বেশিরভাগই থেসিস অনেকখানি শুরু করে ফেলেছে বা শেষ পর্যায়ে আছে, আর স্বাভাবিকভাবে ফার্স্ট ইয়ারের পার্টিসিপেশন আরো কম। এটার একটা সম্ভাব্য কারণ হতে পারে ওদের ডিএল চলছে। তো আমার আলোচনা, আমি এর আগে তোমাদের কয়েকজনের সাথে কথা বলেছিলাম। আমি চেষ্টা করব হচ্ছে একদম বেসিক লেভেল থেকে কিভাবে রিসার্চ শুরু করতে হয়, সেটা থেকে গ্রো করে একদম লাস্ট পর্যায়ে গিয়ে পাবলিকেশন পর্যন্ত কিভাবে যেতে হয়, এবং কমন কিছু চ্যালেঞ্জেস যেগুলো আমরা ডাটা প্রসেসিং এবং অ্যানালাইজিং এর ক্ষেত্রে স্পেশালি ইন ইইজি কি কি চ্যালেঞ্জেস গুলো আমরা ফেস করতে পারি এবং সেগুলো সলিউশন গুলো আমরা কিভাবে করব, যেটা মোস্টলি যারা বিভিন্নভাবে রিসার্চের সাথে ইনভলভ, অনেকখানি থিসিস করে ফেলেছে বা বিভিন্ন ধরনের পেপার পাবলিকেশনে কাজ করছে, ওদেরকে কিছুখানি হেল্প করবে। তো আমি আর দেরি না করে আমি প্রেজেন্টেশন শুরু করি। তোমরা দেখতে পাচ্ছ আশা করি, রাইট? জি স্যার। তো আমাদের আজকের সেশনটা বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং এন্ড ফিচার ইঞ্জিনিয়ারিং, ইইজি তে একটু আমরা বেশি ফোকাস দিব। তবে শুধুমাত্র ইইজি ওরিয়েন্টেডই আলোচনা হবে না, কেউ যদি অন্য যে কোনো বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং যদি করতে চায়, সে সিগন্যাল প্রসেসিং রিসার্চ অথবা ইমেজ প্রসেসিং রিসার্চ সে সেটা আসলে কিভাবে করবে, সেটা নিয়ে আমরা একটু আজকে জানবো। তা এখন আমার যে সেশনটা হবে, মোটামুটি আউটলাইনটা আমি এতটুকু ঠিক করেছি। রিসার্চ স্টেপস ইন বায়োমেডিক্যাল রিসার্চ, বায়োমেডিক্যাল রিসার্চের স্টেপগুলো কি, এবং আমাদের বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চে স্কোপগুলো কি কি আছে, এবং সেটা করতে গেলে কিছু প্রসেস থাকে, ডাটা কালেকশন প্রসেস, প্রি প্রসেসিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, এবং সেগুলোর অ্যানালাইসিস টেকনিকগুলো কি, এবং এট দ্য এন্ড কিছু কমন চ্যালেঞ্জ অ্যান্ড সলিউশন সেগুলো দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করব। শেষে আমরা তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে সেটা আমি অ্যান্সার দেওয়ার ইনশাল্লাহ চেষ্টা করবো। তো রিসার্চ স্টেপস এটা শুধু বায়োমেডিক্যালের ক্ষেত্রে না, যে কেউ যদি অরিজিনাল রিসার্চ করতে চাও তাহলে হচ্ছে বেসিক স্টেপ আসলে এগুলোই থাকে। যেটা শুরুটা করা উচিত বেস পেপার সিলেকশনের মাধ্যমে। বেস পেপার সিলেকশন তোমার ফিল্ড অফ ইন্টারেস্ট যেখানে
যে ফিল্ডটা নিয়ে তুমি ইন্টারেস্টেড, রিসার্চ করতে তুমি আগ্রহী, সেটার একটা বেস পেপার তুমি সিলেক্ট করতে পারো, যেটার উপর ভিত্তি করে তুমি তোমার কাজ আগিয়ে নিবা। তো এখানে বেস পেপার সিলেকশন, এটা হচ্ছে ফার্স্ট প্রসেস। এটা কিভাবে করবা আমি একটু পর বলছি। তারপরে যে স্টেপটা আসে বেসিক্যালি ডাটা কালেকশন। ডাটা বিভিন্নভাবে কালেক্ট করা যায় সেটা আমরা যাব। দেন প্রি প্রসেসিং, ফিচার ইঞ্জিনিয়ারিং, রেজাল্ট অ্যানালাইসিস, এবং অ্যাট দ্য এন্ড আমাদের গোল যেটা থাকে আমরা পাবলিকেশন পর্যন্ত যাব। তো আমরা এই প্রসেস কোনটা কিভাবে সেটা ওয়ান বাই ওয়ান যাব। তো বেস পেপার সিলেকশন করার আগে ফার্স্ট অফ অল তোমার হচ্ছে রিসার্চ স্কোপ গুলো নিয়ে তোমাকে জানতে হবে। রিসার্চ স্কোপ কি কি আছে, এবং সেই স্কোপ গুলোর মধ্যে আমি আসলে কোন ফিল্ডে পার্টিকুলারলি আমি বেশি ইন্টারেস্টেড, সেটা আমাদেরকে বুঝতে হবে। তো আমরা বায়োমেডিক্যালের রিসার্চ স্কোপ যদি যাই, দ্যাটস হিউজ। এবং আমরা বর্তমান যদি ওয়ার্ল্ডের রিসার্চ ক্রাইটেরিয়া অথবা পাবলিকেশন রেশিও গুলা যদি দেখি, আমরা দেখবো যে বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং থেকে রিসার্চের পরিমাণটা অনেক বেশি। এবং বাইরের ফান্ডিং, মাস্টার্স পিএইচডি অথবা মাস্টার্স টু পিএইচডি আর পোস্টডক, ওদের ফান্ডিং গুলোতেও যদি আমরা খেয়াল করি বায়োমেডিক্যালের সুযোগটা সবচেয়ে বেশি। পার্টিকুলারলি যদি আমি ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো বলি, ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া, সবগুলোতে হচ্ছে বায়োমেডিক্যাল ফিল্ডে হচ্ছে যে বর্তমানে ফান্ডিং এর পরিমাণ অনেক বেশি। সো তোমরা যারা হায়ার স্টাডির জন্য বাইরে যাবে চিন্তা করতেছো, ও তাদের জন্য হচ্ছে এই ফিল্ডে যদি প্রফেসরদেরকে লিখো, তাহলে এই ক্ষেত্রে ফান্ডিং পাওয়ার সুযোগটা বেশি। জাস্ট কিছুদিন আগেও আমি একটা স্ট্যাটিস্টিক্স পেয়েছিলাম। সেখানে দেখেছি যে অস্ট্রেলিয়াতে এআই ইন হেলথ কেয়ার, মেশিন লার্নিং ইন হেলথ কেয়ার সেক্টরে ওদের টোটাল ফান্ডিং এর অলমোস্ট 50% to 60% যায় শুধুমাত্র এআই ইন হেলথ কেয়ার। অর্থাৎ বায়োমেডিক্যাল সেক্টরে ওদের ফান্ডিং সব ফিল্ডের মধ্যে, সোশিওলজি বলো, ইকোনমিক্স বলো, সবকিছুর মধ্যে সবচেয়ে বেশি ফান্ডিং ওরা করে এআই ইন হেলথ কেয়ারে। সো স্বাভাবিকভাবে এটা বুঝাটা আমাদের জন্য সহজ। দিন শেষে তো আমরা সবকিছুই করে একটু ভালোভাবে সুস্থ থাকে বেঁচে থাকার জন্য, এবং সেটাকেই এনশিওর করার জন্য অ্যাকচুয়ালি বায়োমেডিক্যাল রিসার্চ। তো রিসার্চ এটার ফিল্ড খুবই ব্রড, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং এর। এটার সাথে আমরা কম্পিউটার ইন্টারফেস অথবা ব্রেন অ্যান্ড নিউরো ইঞ্জিনিয়ারিং, অথবা ধরো অটোনোমাস মোবাইল কন্ট্রোল, ভেহিকল কন্ট্রোল, ইসিজি, ইইজি, এবং বিস্তর বায়োসেন্সর রিসার্চ, অনেকগুলো আসলে রিসার্চ ফিল্ড আছে। আমি যদি একদম ব্রড অ্যাসপেক্টে যদি একটু সামারাইজ করি, ব্রড অ্যাসপেক্টে বায়োমেডিক্যালের রিসার্চ স্কোপগুলো আছে সিগন্যাল প্রসেসিং। সিগন্যাল প্রসেসিং, এটার মধ্যে ইমেজ প্রসেসিংটাও অন্তর্ভুক্ত, ইমেজও কাইন্ড অফ সিগন্যাল। সিগন্যাল প্রসেসিং, দেন বায়োমেটেরিয়ালস অ্যান্ড টিস্যু ইঞ্জিনিয়ারিং, বায়োমেকানিক্স রিহ্যাবিলিটেশন, বায়োইনস্ট্রুমেন্টেশন ওয়ারেবল ডিভাইস, নিউরো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ব্রেন কম্পিউটার ইন্টারফেস, জিনোমিক্স অ্যান্ড বায়োইনফরমেটিক্স, এআই ইন হেলথ কেয়ার, রোবোটিক্স ইন সার্জারি অ্যান্ড হেলথ কেয়ার, বায়োসেন্সর্স অ্যান্ড পয়েন্ট কেয়ার ডায়াগনস্টিক্স, আর শেষে হেলথ কেয়ার ইনফরমেশন টেলিমেডিসিন। অ্যাকচুয়ালি আমরা আজকে এখানে বিস্তর অনেকগুলো আরো বেশ কিছু সাবফিল্ড থাকতে পারে। আমি এখানে মেজর কিছু হচ্ছে নোট ডাউন করেছি। তো আমাদের আজকে যে সেশনটা হবে, এটার মধ্যে থেকে হচ্ছে যে আমরা মেইনলি ফোকাস করব বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং অ্যান্ড নিউরো ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ব্রেন কম্পিউটার ইন্টারফেস। এই দুটোর মধ্যে আমরা বেসিক্যালি ফোকাস করব। তো নেসেসারি না যে তোমাকে এই দুটোর মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে। বায়োমেডিক্যাল ফিল্ডটা হিউজ, হার্ডওয়্যার ডেভেলপমেন্ট, সফটওয়্যার ব্যাকএন্ড, তোমার যে ফিল্ডেই তুমি ইন্টারেস্ট ফিল করো সে ফিল্ডে তুমি প্রসিড করতে পারো। তো এখানে আমার বেস পেপার সিলেকশনের জন্য আমার এই রিসার্চ স্কোপ গুলো থেকে যে কোনো একটা স্কোপকে আমাকে বাছাই করতে হবে, এবং সেই স্কোপের রিলেটেড পেপারগুলো আমাকে পড়তে হবে। রিসার্চের শুরুটা হবে পেপার পড়ার মাধ্যমে। সে পেপারের জন্য আমাদেরকে অবশ্যই, এখন অনেক পাইরেটেড জার্নাল আছে, আমাদেরকে অবশ্যই হচ্ছে ভালো একটা জার্নাল বা কনফারেন্স ধরে আমাদেরকে আগাতে হবে। তো সেক্ষেত্রে আমরা ইম্প্যাক্ট ফ্যাক্টর এবং অনেক কিছু দেখতে পারি। তো যারা একদম বিগিনার আছো তাদের ক্ষেত্রে এসব ইম্প্যাক্ট ফ্যাক্টর বা এত জার্গন আসলে বোঝা খুব কঠিন। তোমরা যে কাজটা করতে পারো, তোমরা কিছু এস্টাবলিশড পাবলিশারের পেপার পড়তে পারো, যেমন হতে পারে সেটা আইট্রিপলি, স্প্রিঞ্জার ন্যাচার, ন্যাচার, আলসভিয়ার, এই ধরনের কিছু এস্টাবলিশড পাবলিশারের পেপার পড়ে তোমার ফিল্ড অফ ইন্টারেস্ট থেকে যে কোনো একটা পেপারকে তুমি বেস্ট পেপার হিসেবে ধরতে পারো। ওকে। তো আমরা বেস পেপারের বিষয়টা বুঝলাম। আমার ফিল্ড অফ ইন্টারেস্ট থেকে যে কোনো একটা বেস পেপার আমি ধরবো, যেটার উপর ভিত্তি করে আমি আমার রিসার্চকে এগিয়ে নিব। দেন যে বিষয়টা আসে আমাদের বেস পেপার সিলেকশনের পর, সেটা হচ্ছে ডাটা কালেকশন। ডাটা ছাড়া আসলে আমরা অরিজিনাল রিসার্চ কিভাবে করব? ডাটা মাস্ট লাগবে। তো সেই ডাটা আমাদের খুঁজতে গিয়ে আমাদের একদম আম, যে নিজেরাই ডাটা কালেক্ট করতে হবে নেসেসারি না।
আমাদের পাবলিক ডাটা অ্যাভেলেবল থাকে বেশিরভাগ রিসার্চের ক্ষেত্রে। সবচেয়ে ভালো হবে যদি আমরা বেস পেপার যেটা সিলেক্ট করব সেটাই আমরা আমরা একটু লক্ষ্য রাখবো সে বেস পেপারটা যাতে পাবলিক ডাটা অ্যাভেলেবল থাকে, বা বেস পেপারটা যে ডাটার উপরে কাজ করেছে সেটা যাতে তারা পাবলিকালি দিয়ে দেয়। অনেক সময় পেপারে লেখা থাকে যে তারা অন রিকোয়েস্ট ডাটাটা দিবে, সেক্ষেত্রে আমরা অথরদেরকে মেল করতে পারি যে আমাদেরকে যদি ডাটাটা শেয়ার করে তাহলে আমরা আমাদের রিসার্চ এগিয়ে নিতে পারবো। তো সেটা একটা অপরচুনিটি হতে পারে। অথবা এটা ছাড়াও আমাদের অনেকগুলো অ্যাকচুয়ালি ডাটা হাব আছে যেখানে পাবলিকালি ডাটা দিয়ে দেওয়া হয়। সেটা হতে পারে ন্যাচারাল সাইন্টিফিক ডাটা, IEEE ডাটা পোর্ট, ম্যান্ডেলি ডাটা পোর্ট, ফিজিওনেট, ওপেন নিউরো, ক্যাগল, গিটহাব। এটা ছাড়াও আরো অনেক কিছু হতে পারে। এগুলো হচ্ছে একদম মেজর। আমি স্পেসিফিক্যালি IEEE ডাটা পোর্ট এবং ন্যাচারাল সাইন্টিফিক ডাটাকে বেশি রিকমেন্ড করব। কারণ ন্যাচারাল সাইন্টিফিক ডাটা অ্যাকচুয়ালি এটা জার্নাল, সেই জার্নালের মধ্যে যে পেপারগুলো পাবলিশ হয় তাদের হচ্ছে ডাটা অ্যাসোসিয়েটেড থাকে, পাবলিক ডাটা অ্যাভেলেবল থাকে। একইভাবে IEEE বা IEEE ডাটা পোর্টের বা ম্যান্ডেলিতে আমরা দেখতে পারি। ম্যান্ডেলিটা হচ্ছে এলসপিআর এর সাথে অ্যাসোসিয়েটেড। তো আমরা এগুলোতে দেখতে পারি, এগুলো থেকে যে কোনো একটা বেস পেপার যদি আমি সিলেক্ট করি তাহলে তার পাবলিক ডাটা থাকার সম্ভাবনাটা সবচেয়ে বেশি। এটা যদি আমি করি তাহলে আমাকে আলাদা করে পেপার সিলেকশনের পরে দেখতে হবে না যে ওর পাবলিক ডাটাটা অ্যাভেলেবল আছে কিনা। বরং আমি যদি এই সাইটগুলো থেকে হচ্ছে যে কোনো একটা পেপার সিলেক্ট করতে পারি তাহলে আমি কনফার্ম যে তার পাবলিক ডাটাটা অ্যাভেলেবল আছে। সো আমরা এখান থেকে যে কোনো একটা পেপার সিলেক্ট করতে পারি। এটা ছাড়াও ফিল্ড অনেক ব্রড, এগুলা ছাড়াও পাবলিক ডাটার অনেকগুলো রিপোজিটরি আছে, সেখানে আমরা দেখতে পারি যে আমাদের পাবলিক ডাটা অ্যাভেলেবল আছে কিনা, এবং এগুলার অ্যাসোসিয়েটেড পেপার আছে কিনা সেখান থেকে দেখে অ্যাকচুয়ালি আমরা কি পিক আপ করতে পারি। সো বেস পেপার আমরা সিলেক্ট করব পাবলিক ডাটার অ্যাভেলেবিলিটির উপর ভিত্তি করে। অথবা আরেকটা প্রসেস হতে পারে পাবলিক ডাটা রিলেটেড আমরা পেপার খুঁজতে পারি, যে আমি একটা ডাটা সেট পাইলাম, কথা কথা অ্যালজাইমারের ডাটা সেট অথবা হচ্ছে অ্যালকোহলিজমের ডাটা সেট। সেই ডাটা সেটটার রিলেটেড পেপার কারা আছে, মানে এই ডাটা সেটের উপর কারা কারা কাজ করেছে তাদের যে কোনো একটা পেপারকে আমি বেস পেপার ধরতে পারি। সো টু ওয়ে আউট হতে পারে। ওয়ান, আমি পেপার ধরলে ডাটা খুঁজতে পারি। সেকেন্ড, ডাটা থেকে পেপারের দিকে যেতে পারি। এনিওয়ে, তো যে কোনোটা হতে পারে, পাবলিকালি অ্যাভেলেবল ডাটা নিয়ে কাজ করতে পারি। যারা বিগিনার আছে তারা এটা দিয়ে শুরু করাটা সবচেয়ে ভালো। সেকেন্ড যে প্রসেসটা সে হতে পারে সেটা হচ্ছে ওন এক্সপেরিমেন্টাল ডাটা সেট, আমরা নিজেরাই ডাটা সেট তৈরি করতে পারি। নিজেরাই ডাটা সেট, আমাদের যদি ডাটা কালেকশন ফ্যাসিলিটি থাকে, আমি যে ডাটা নিয়ে কাজ করব এবং যে ধরনের টপিকের বা যে ধরনের সাবজেক্ট থেকে আমি ডাটা নিতে চাই তারা যদি অ্যাভেলেবল থাকে, তাহলে আমরা নিজেরা যদি ডাটা কালেক্ট করতে পারি তাহলে সেটা আরো ভালো। একটা নতুন কিছু শেখা হবে, সাথে একটা কন্ট্রিবিউশন হবে। আমরা যে ডাটাটা কালেক্ট করব সেটা অবশ্যই আমরা আমাদের পাবলিকেশনের মাধ্যমে রিসার্চ কমিউনিটির জন্য আমরা পাবলিক অ্যাক্সেস দিয়ে দিব পাবলিকেশনের মাধ্যমে। সো এটা একটা বেটার কন্ট্রিবিউশন হতে পারে। যদি আমাদের সময় থাকে অবশ্যই আমরা নিজেরা ডাটা কালেকশনের দিকে যেতে পারি। সো টু ওয়ে আউট, পাবলিক অ্যাভেলেবল ডাটা নিয়ে কাজ করা অথবা হচ্ছে নিজেদের এক্সপেরিমেন্টাল ডাটা সেট নিয়ে কাজ করা, সেটা পসিবল হতে পারে। তবে বেস্ট হচ্ছে পাবলিক ডাটা যদি থাকে এবং সিমিলার টাইপের ডাটা যদি আমরা নিতে পারি, তাহলে যেটা পসিবল, আমরা পাবলিক ডাটাটার মাধ্যমে আমাদের নিজেদের কালেক্টেড ডাটার রেজাল্টের ভ্যালিডেশন করতে পারবো। কারণ পাবলিক ডাটার উপর ইতিপূর্বে অনেক কাজ হয়েছে। সো আমি যে আম, নিজের ডাটা সেটটা তৈরি করলাম সেটার মধ্যে আমি যে অ্যানালাইসিস বা সিনথেসিস গুলা করব সেটার একটা ভ্যালিডেশন আমি তৈরি করতে পারবো পাবলিক ডাটার মাধ্যমে। সো দ্যাট উড বি মাচ বেটার। আমাদের যদি এনাফ সময় থাকে তাহলে আমরা পাবলিক ডাটার পরে নিজেদের ডাটা পর্যন্ত রিচ ডাউন করতে পারি। সো এটা গেলো ডাটা নিয়ে কাজ। এখন আমরা নিজেরা ডাটা কাজ যদি কালেক্ট করতে চাই, এখানে চুয়েটে অনেকেই আছো, সো মনে কোয়েশ্চেন আসতে পারে যে আমরা ডাটা কালেকশনের এই ফ্যাসিলিটিটা আসলে আমরা কোথায় পেতে পারি, বা ডাটা কালেকশন নিয়ে কিরকম ডাটা আমরা আসলে কালেক্ট করব, ব্যাপারটা আসলে কেমন হতে পারে। দেখো, ডাটা কালেক্ট করার জন্য অ্যাকচুয়ালি তোমার ফুল হিউম্যান বডি ইজ এর অপরচুনিটি। যে কোনো রকমের ডাটা নিয়ে তুমি কাজ করতে পারো। সেটা হতে পারে ব্রেইন ডাটা, সেটা হতে পারে ব্রেইনের হেড মুভমেন্টের ডাটা, আই এর ডাটা, ইসিজি, ইএমজি, টেম্পারেচার ডাটা, পালস, ফটোপ্লেথিসমোগ্রাফি, পিপিজি ডাটা, অথবা ইলেকট্রোডার্মাল অ্যাক্টিভিটি, হাতের স্কিনের ডাটা আমরা নিতে পারি, বা গ্যালভানিক স্কিন রেসপন্সও বলে। সো এই ফুল বডি তোমার অপরচুনিটি, ফুল বডি থেকে তুমি যে কোনো ডাটা নিয়ে কাজ করতে পারবা। পার্টিকুলারলি যেহেতু আমি বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং নিয়ে কথা বলছি, সেজন্য আমি বডি সিগন্যালের দিকে বেসিক্যালি ফোকাস করছি। তো তুমি ফুল বডিটাই তোমার জন্য সাবজেক্ট। যে কোনো ডাটা নিয়ে প্রসেসগুলো একদম, যদি আমি বেসিক থেকে বলি, প্রসেস গুলো সব ডেটার জন্যই সেম, প্রসেসিং টেকনিক গুলা। তবে আমাদের একটু খেয়াল রাখতে হবে কিছু স্পেসিফিক সিগন্যাল রিলেটেড কিছু স্পেসিফিক স্পেশাল টেকনিক থাকতে পারে, সেটা পরবর্তীতে আমরা দেখব। তবে ডাটা কালেকশনের জন্য আমার ফুল বডিটাই আমার অপরচুনিটি, সেখান থেকে আমরা যে কোনো ডাটা নিতে পারি। ইইজি, ইসিজি, ইএমজি, চোখের ডাটা ইওজি, আমার মাসলের ডাটা ইএমজি, আর ইসিজি নিয়ে তো আমরা অনেকেই পরিচিত,
একইভাবে ইজিজি হতে পারে, ইএসজি হতে পারে, পিসিজি হতে পারে, পিপিজি, জিএস, অনেক রকমের ডাটা হতে পারে। সো ফুল বডির যে কোনো একটা আম, যেটা তোমার ফিল্ড অফ ইন্টারেস্ট হয়, তোমার বেস পেপারে যেটাই হয়, সেখান থেকে আমরা যে কোনো একটা ডাটাকে, হিউম্যান বডি যে কোনো একটা ডাটাকে আমরা টার্গেট করতে পারি। তো আজকে আমরা বেসিক্যালি ফোকাস করব ইলেকট্রোএনসেফালোগ্রাম, ইইজির ওপর বেশি ফোকাসটা আমরা দিব আর কি। তো কেন ইইজি বলছি, ইইজি নিয়ে কেন রিসার্চ? ইইজি পার্টিকুলারলি খুব ইন্টারেস্টিং। আমাদের ব্রেইনে কি চলছে এটা কে না জানতে চায়? ব্রেইনের প্রতিটা প্রসেসিং অ্যাকচুয়ালি আমরা কিভাবে ভাবি, কিভাবে চিন্তা করি, এবং সব ধরনের ডেটা নিয়ে অ্যানালাইসিস, মানুষের চিন্তার ধরন, সে কি সত্য বলছে না মিথ্যা বলছে, সে পছন্দ করছে না পছন্দ করছে না, বা এই টাইপের যে বিষয়গুলা, বা ব্রেইন রিলেটেড যে ডিসঅর্ডার গুলা, অ্যালজাইমার, পার্কিনসন, বা একজন লোক খুব ভালো বুঝতে পারে আরেকজন বুঝতে পারে না, কেন পারে না, এই সবকিছু অ্যাকচুয়ালি ব্রেইন। আমাদের মানবদেহের সবচেয়ে ইন্টারেস্টিং অর্গান কি যদি আমি বলি, সেটা হচ্ছে ব্রেইন। একইভাবে যদি আমি একটা হিউম্যান বডির কথা বলি, সেটাকে কখন ডেড বলে ডক্টররা কনফার্ম করে, যখন তার ব্রেইন ডেড হয়ে যায়, ব্রেইন যখন রেসপন্স অফ করে দেয়। সো এই ব্রেইনটা যদি আমরা অ্যানালাইসিস করতে পারি, হিউম্যান বডির অন্যান্য অর্গানের অনেক রকমের মিমিক এবং ইন্টারপ্রিটেশন অলরেডি স্টাবলিশড মেথড হয়ে গেছে। তবে একটা পোর্শন যেটা খুব ইন্টারেস্টিং এবং মানুষের আগ্রহের শেষ নেই, সেটা হচ্ছে ব্রেইন। ব্রেইন আসলে কিভাবে কাজ করে বা ব্যাপারটা কিভাবে হয়। সো দ্যাটস ওয়াই আমরা ব্রেইন নিয়ে চিন্তা করব, ব্রেইন সিগন্যাল নিয়ে চিন্তা করব। এবং ব্রেইন সিগন্যাল অ্যানালাইসিস করার অনেকগুলো মেথড আছে। ব্রেইন ডাটা নেওয়ার জন্য কি শুধু ইইজি? ইইজিটা আসলে কি? বেসিক্যালি ইইজিটা হচ্ছে ব্রেইনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, যেটা আমরা নন ইনভেসিভ ওয়েতে স্কাল্প থেকে আমরা কালেক্ট করে থাকি, ইইজি। এটা ছাড়াও আরো মেথড আছে, এফএমআরআই, এফএনআইআর, এমইজি, সিওজি, পিএটি, অনেকগুলো মেথড আছে। ফাংশনাল ম্যাগনেটিক রেজোনেন্স ইমেজিং, এটা ছাড়াও অনেকগুলো মেথড আছে। তার মধ্যে থেকে আমরা কেন ইইজিটাকে বেছে নিলাম? ইইজিটা বেছে নেওয়ার কারণ হচ্ছে ইইজির কস্টিংটা খুব লো, এটা নন ইনভেসিভ টেকনিক, ইইজি ডিভাইসের দাম অনেক কম, এবং এটা রেজলিউশন খুব ভালো, তোমাকে খুব ভালো ব্রেন ইনফরমেশন দিবে। সে কারণে পার্টিকুলারলি আমরা ইইজির দিকে ইন্টারেস্ট করলাম, লো কস্ট এবং হাই টেম্পোরাল রিজলিউশনের কারণে। হাই টেম্পোরাল রিজলিউশন বলতে আমি বুঝাচ্ছি, সে অনেক ডিটেল ইনফরমেশন তোমাকে ব্রেন বিষয়ে দিয়ে দিবে। যার কারণে দেখা যাচ্ছে লিটারেচারে ইজির ব্যবহারটা অনেক বেশি পরিমাণে বাড়ছে। সে রিজলিউশন দেয় এফএমআরআই লেভেলে, কিন্তু তার কস্টিংটা এই বিদ্যমান সবগুলো টেকনিক থেকে অনেক লো। দ্যাটস ওয়াই আমরা ইইজিতে ফোকাস করব। ইইজি কি বললাম, সেটা হচ্ছে আমাদের ব্রেইনের ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটি, সেটা আমরা মাথার স্কাল্পে আমরা ইলেকট্রোড প্লেস করে আমরা ডাটাগুলো পেয়ে যাব। এখানে আমার কোনো রকমের ইনসিশনের প্রয়োজন নেই, সম্পূর্ণ নন ইনভেসিভ এবং নিরাপদ পদ্ধতিতে জাস্ট মাথার স্কাল্পে আমরা ইলেকট্রোড লেখে হচ্ছে যে আমরা ডাটাগুলো পেয়ে যেতে পারি। সো এটা নিরাপদ এবং সহজেই ডিটেলস ইনফরমেশন ব্রেন বিষয়ে পাওয়া সম্ভব। ইইজি কে যদি অ্যাকচুয়ালি আমরা দেখি, তার ধর ব্রেন ইলেকট্রিক্যাল অ্যাক্টিভিটিটা এরকম থাকে, অনেক এলোমেলো একটা সিগন্যাল। সে সিগন্যালটার মধ্যে অ্যাকচুয়ালি অনেক রকমের সাব ব্যান্ড জড়িত থাকে, ডেল্টা, থিটা, আলফা, বিটা, গামা। অর্থাৎ একটা ইইজি সিগন্যালকে যদি আমরা ভাগ করি, তাহলে তার মধ্যে এই 5 ধরনের মেজর ব্যান্ড থাকে। এই 5 ধরনের সিগন্যালের যোগফল বা সামেশনটাই হচ্ছে এই ইইজি ডাটাটা, যেটা আমরা অ্যাজ এ হোল পেয়ে যাই। সো আমরা দেখব বিভিন্ন টেকনিক অ্যাপ্লাই করে সেই ইইজি ডাটাকে এভাবে হচ্ছে বিভিন্ন স্তরগুলো, বিভিন্ন ভাগে আমরা ভাগ করতে পারি তার ফ্রিকোয়েন্সির উপর ভিত্তি করে। ডেল্টার ফ্রিকোয়েন্সি সবচেয়ে কম, তার চেয়ে থিটা বেশি, থিটার চেয়ে আলফা বেশি, আলফার চেয়ে বিটা বেশি, বিটার চেয়ে গামা বেশি। এই সবগুলো ফ্রিকোয়েন্সির সিগন্যাল কম্বাইন করে অ্যাকচুয়ালি আমার ইইজি ডাটাটা তৈরি হয়। এবং এখানে প্রতিটা ব্যান্ডের বিভিন্ন ইন্ডিকেশন আছে। যেমন ডেল্টা ব্যান্ড যখন স্লিপ অ্যান্ড ড্রিমিং কন্ডিশনে থাকে মানুষ, তখন তার ইইজি ওয়েভটা, তার ব্রেন ওয়েভটা হচ্ছে ডেল্টা ডোমিনেন্ট হয়। একইভাবে ডিপ রিল্যাক্সেশন বা মেডিটেশনের সময় থিটা, রেস্টিং, রিল্যাক্সড অথবা হ্যাপি অবস্থায় মানুষের আলফা ডোমিনেন্ট হয়। অ্যালার্ট, অ্যাক্টিভ, বা এখন তোমরা যে শুনছো লেকচার, এই যে অ্যাক্টিভ মাইন্ড অবস্থায় বিটা এবং গামা ওয়েভের ডোমিনেন্স বেশি পাওয়া যায়। সো আমি যদি ব্রেইন থেকে ডাটা নিয়ে তার এই ওয়েভ ফর্মগুলোকে আমি আলাদা করে ফেলতে পারি, এবং যদি আমি দেখি কোন ওয়েভ ফর্মটা সবচেয়ে বেশি আছে, তাহলে আমি বলে দিতে পারবো যে মনে করো তোমার বন্ধুর এই মুহূর্তে গামা ব্যান্ডের পাওয়ার পাওয়া যাচ্ছে তোমার চেয়ে অনেক বেশি, তার মানে সে লেকচারটা খুব মনোযোগ দিয়ে শুনছে। তোমার যদি পাওয়া যায় যে আলফা বা থিটা বেশি, তার মানে তুমি অনেকটা ঘুমের পর্যায়ে চলে গেছো, তুমি হয়তো লেকচারের মনোযোগ দিতে পারছো না। সো এই টাইপের ডিসিশন গুলো দেওয়া সম্ভব হবে আমি যদি এই যে ওয়েভ থেকে এই ব্যান্ড গুলোকে ফ্রিকোয়েন্সি ওয়াইজ আমরা আলাদা করে নিতে পারি। ঠিক আছে? তো এই যে ডাটা কিভাবে কালেক্ট করে?
কালেক্ট করার প্রসেস অনেক হয়তো জেনে থাকবে। ব্রেইনে ক্যাপ পরিয়ে হচ্ছে ইইজি ডাটা রেকর্ড করা হয়। এগুলো হচ্ছে ব্রেইন ক্যাপ। তো বিভিন্ন পজিশন দেওয়া আছে আমাদের। পজিশনের জন্য হচ্ছে একটা স্ট্যান্ডার্ড 10-20 সিস্টেম ব্যবহার করা হয়। এখানে লেফট সাইডের যে ইলেকট্রোড গুলো, সেগুলোকে হচ্ছে যে তোমার অড নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, এবং রাইট সাইডের যে ইলেকট্রোড গুলো সেগুলোকে হচ্ছে ইভেন নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ব্রেনকে ম্যাচুর কয়েকটা পোর্শনে ভাগ করা হয়। আমাদের সামনের দিকের কপাল থেকে মাথার সামনের দিকের অংশটাকে ফ্রন্টাল, তারপর হচ্ছে সেন্ট্রাল, প্যারাইটাল, অক্সিপিটাল, আর কানের দুই পাশে হচ্ছে যে টেম্পোরাল। সো বিভিন্ন ব্রেন রিজিয়নের বিভিন্ন দিকে হচ্ছে ওদের স্পেশালাইজেশন আছে। আজকে তো ডিটেলসে যাওয়ার সুযোগ নাই। আমাদের প্রয়োজনে আমরা দেখে নিতে পারবো আমাদের বেস পেপার থেকে আমি আমার রিসার্চের জন্য কোন ব্রেন রিজিয়নের মধ্যে আমাকে ফোকাস করতে হবে। তাহলে সেই দিকে আমি ইলেকট্রোড প্লেস করে আমি আমার প্রয়োজনীয় ডাটা কালেক্ট করতে পারবো। তো আমাদের বায়োমেডিক্যাল ডিপার্টমেন্টে চুয়েটে ডাটা কালেকশনের অনেকগুলো ফ্যাসিলিটি আছে। কেউ যদি নো ওন এক্সপেরিমেন্টাল ডাটা সেট তৈরি করতে চাও, সেটার সুযোগ আছে। যেমন নিউরোস্কাই, এটা হচ্ছে ওয়ান চ্যানেল মাইন্ড ওয়েভ ডিভাইস। কেউ যদি হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন নিয়ে, যেমন ধরো তুমি ব্রেন দিয়ে কোনো একটা হুইল চেয়ারকে কন্ট্রোল করবা, বা ব্রেন দিয়ে কোনো একটা পার্টিকুলার কাজ করবা ব্রেন ডাটা থেকে সরাসরি। হুইল চেয়ার কন্ট্রোল হতে পারে, ফ্যানের রেগুলেশন হতে পারে, বা এই টাইপের ধরো কোনো একটা ডিজিজ পার্সন আছে বা ডিজাবল পার্সন আছে যে হাঁটতে চলতে পারে না। সো ব্যাপারটা কেমন হবে, যখন তিনি চিন্তা করবেন যে আমার হুইল চেয়ারটা সামনে যাক, বা আমি মনে মনে চিন্তা করলাম যে আমার ফ্যানের স্পিড বেড়ে যাক, বা ফ্যানটা বন্ধ হয়ে যাক, বা ফ্যানের স্পিড কমে যাক, লাইট বন্ধ হয়ে যাক, চিন্তা করার সাথে সাথে যদি আমার কাজটা হয়ে যায়, দ্যাট উইল বি ভেরি গুড। এই ধরনের হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশন রিলেটেড কাজগুলোর জন্য নিউরোস্কাই সিঙ্গেল চ্যানেল মাইন্ড ওয়েভ সবচেয়ে এফিসিয়েন্ট, কারণ এটার কস্টিংটা সবচেয়ে কম। এবং একটা সিঙ্গেল চ্যানেল দিয়ে, এই যে সিঙ্গেল চ্যানেল, এই চ্যানেল দিয়ে হচ্ছে আমরা ডাটা কালেক্ট করতে পারবো ফ্রন্টাল লোব থেকে। ঠিক আছে, হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনের জন্য। এটা ছাড়া আমরা ল্যাবরেটরি পারপাসে বায়োপ্যাক, এটা হচ্ছে বায়োপ্যাকের ফিজিওলজিক্যাল ডাটা অ্যাকুইজিশন সিস্টেম, এটাকে বায়োপ্যাক আলটিমেট সিস্টেম বলে। এটাতে একটা টাইম 4টা চ্যানেলে ডাটা নেওয়া যায়। ইসিজি, ইইজি, ইএমজি সব রকমের ডাটাই নেওয়া সম্ভব। এট এ টাইম 4টা চ্যানেল থেকে ডাটা নেওয়া সম্ভব, 4টা ইলেকট্রোড। এটা ছাড়া আছে আমাদের আইসেন টেকনোলজির KT3200 মডেল। এই মডেল দিয়ে ইইজি ডাটা নেওয়া সম্ভব। এট এ টাইম 32 চ্যানেল পর্যন্ত ডাটা নেওয়া সম্ভব। দেন আছে আমাদের ইমোটিভ, ইমোটিভের ইপক ফ্লেক্স ডিভাইস, এটা হচ্ছে ওয়্যারলেস ডিভাইস। এবং মাইন্ডওয়েভ যেটা, এটা ওয়্যারলেস, তবে এটা হচ্ছে ওয়্যার্ড ডিভাইস। এটা ওয়্যারলেস ডিভাইস ইমোটিভ ফ্লেক্স। এটা দিয়েও 32 চ্যানেল পর্যন্ত ইজি ডাটা নেওয়া সম্ভব। দ্য লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমাদের জি হাইয়াম। এটা হচ্ছে জিটেকের প্রোডাক্ট। এটা হচ্ছে খুবই সফিস্টিকেটেড ইইজি, ইসিজি বা ফিজিওলজিক্যাল ডাটা অ্যাকুইজিশন ডিভাইস। এটা আমাদের বাংলাদেশে ফার্স্ট আমাদের চুয়েটে বায়োমেডিক্যাল ডিপার্টমেন্টে নেওয়া হয়েছে। সবচেয়ে সফিস্টিকেটেড বা ডিপ ব্রেন সিমুলেশন বা খুবই হাই রিজলিউশনের ডাটাসেট যদি কেউ কালেক্ট করতে চাও, সেটা হচ্ছে এই ডাটাসেট, এই ডিভাইসটা দিয়ে তৈরি করা সম্ভব। এটা হচ্ছে জিটেকের জি হাইয়ান ডিভাইস। এটাতে অ্যাট এ টাইম 64 চ্যানেল পর্যন্ত ইইজি ডাটা নেওয়া সম্ভব। এটা ছাড়াও আরো 32টা চ্যানেলে অন্যান্য ফিজিওলজিক্যাল ডাটা অ্যাট এ টাইম একসাথে নেওয়া সম্ভব। এটা হচ্ছে জি হাইয়ান। তো আমাদের চুয়েটের কথা যদি বলি, চুয়েটে আমরা যদি কেউ নিজেরা ডেটা সেট কালেক্ট করতে চাই, আমরা ইইজি, ইসিজি, ইএমজি, ইওজি, পিপিজি, ইএইচজি ইলেকট্রোহিস্টেরোগ্রাম, অ্যান্ড জিএসআর গ্যালভানিক স্ক্যান রেসপন্স, এই ডাটাগুলো আমরা অবশ্যই নিয়ে আমরা নিজেরাই ডেটা সেট তৈরি করতে পারবো চাইলে। এই অপরচুনিটি গুলো আমাদের ল্যাবে আছে। ওকে, তো অনেকগুলো কথা বলে ফেললাম আমাদের ডাটা অ্যাভেলেবিলিটি নিয়ে। দ্যাট ইজ বেস পেপার কালেকশনের পর আমি ডাটা সেটটা কিভাবে ক্রিয়েট করব, বা হচ্ছে পাবলিক ডাটা আমি কিভাবে নিব, বা নিজেরা যদি কালেক্ট করতে চাই কি কি নেওয়া সম্ভব, এগুলো নিয়ে অনেকগুলো কথা বললাম। এবং আমরা কেন ইজি রিসার্চ করবো এটা নিয়ে বললাম। সো বেস পেপার সিলেকশন অ্যান্ড ডাটা কালেকশন, এটা নিয়ে আমরা মোটামুটি বুঝলাম। এখন ধরো আমার কাছে পাবলিক ডাটা চলে আসছে, আমার কাছে ডাটা অ্যাভেলেবল। এখন আমি ফার্দার যদি কাজ করতে চাই, যেমন প্রি প্রসেসিং বা পরবর্তী কাজগুলো আমি কি করব, ডাটা নেওয়ার পরে কি করব, আমি ইজি ডাটার একটা পাবলিক ডাটা সেট পাইলাম, সে পাবলিক ডাটা সেটটা আমি ডাউনলোড করলাম, এখন আমি কি করবো, বা আমি নিজে কালেক্ট করলাম পাবলিক ডাটা সেট বা র ডাটা সেট। যে ডাটাটা আমরা কালেক্ট করি এটাকে র ডাটা বলি, অর্থাৎ আনপ্রসেসড ডাটা। এই ডাটাটা আমি পাইলাম পাবলিক বা আমার নিজের কালেক্টেড। এরপরের কাজটা কি হবে, এরপরের কাজটা হচ্ছে প্রি প্রসেসিং। সো প্রি প্রসেসিংটা আসলে কি বোঝায়? প্রি প্রসেসিংটা বোঝার জন্য এই পিকচারটা যদি আমরা একটু দেখি, আহ এই ছোট মানুষ, তার পাশে অনেকগুলো বড় বড় লম্বা বৃহদাকৃতির মানুষ দাঁড়ায় আছে। এই ছোট মানুষটাকে যদি আমি খুঁজতে চাই, আমি তো খুঁজে পাবো না। ব্যাপারটা কি হয় বেসিক্যালি,
তুমি যখন পাবলিক ইইজি ডাটা বা নিজের কালেক্টেড ডাটা ইইজির যে র ডাটাটা নিছো, সেই র ডাটার সাথে অনেক র ডাটাটা অনেকভাবে কন্টামিনেটেড থাকে। ইইজি ডাটা খুবই স্মল সিগন্যাল, এর ভেতরটা হয় 10 মাইক্রোভোল্ট রেঞ্জে, তার সাথে অন্যান্য নয়েজ থাকে অনেক বড় বড়। যেমন আমার আই মুভমেন্টের ডাটা বা ডাটা কালেক্ট করার সময় সাবজেক্ট একটু মাথা নাড়াইছে, তার মুভমেন্টের ডাটা আর্টিফ্যাক্ট গুলো চলে আসবে। অনেকভাবে কন্টামিনেটেড থাকে আমাদের ইইজি ডাটাটা। তো সেখানে ইসিজি থাকে, ইওজি থাকে, আইব্লিঙ্কের ডাটা থাকে, যাদের মান খোদ নিজের ইইজি থেকে অনেক বড়। সো আমি যদি চোখ বন্ধ করে এখান থেকে ইইজি কে ধরতে চাই এত বড় মানুষগুলোর মাঝে, তাকে খুঁজে পাবো না। সো আমার প্রি প্রসেসিং স্টেজটা কি করবে? প্রি প্রসেসিং স্টেজটা এখান থেকে আমাকে অরিজিনাল যে ইইজি ইনফরমেশনটা আমি খুঁজতে চাচ্ছি, এই অরিজিনাল ইইজি ইনফরমেশনটা আমাকে দিয়ে দিবে। এই বড় 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 যে নয়েজ গুলো আছে, সে নয়েজ গুলোকে বাদ দিয়ে দিবে। বেসিক্যালি ইইজির ক্ষেত্রে প্রি প্রসেসিং স্টেজটা খুব বেশি ক্রুশাল। কারণ ইইজির অ্যামপ্লিটিউডের মান অনেক কম, যেহেতু ব্রেইন ডাটা তুমি নন ইনভেসিভ ওয়েতে নিচ্ছ। সেক্ষেত্রে প্রপারলি প্রি প্রসেসিং না করলে তোমার মডেলের অ্যাকুরেসি খুব বাজে আসবে, অ্যাকুরেসি ভালো আসবে না। এবং আমি রেজাল্ট অ্যানালাইসিসে কনক্লুশনে আমি সঠিক সিদ্ধান্তে যেতে পারবো না। ইইজি ইজ ভেরি নয়েজি অ্যান্ড মোর দেন এনি আদার সিগন্যাল। তো এটার প্রি প্রসেসিং এর স্টেজগুলোতে আমাদেরকে খুব ক্রিটিক্যালি চিন্তা করতে হবে এবং খুব কেয়ারফুলি এগিয়ে যেতে হবে। ইইজি ডাটার ক্ষেত্রে তার প্রি প্রসেসিং স্টেজে যদি ভুল হয়, তাহলে আমার ডাটাটা যদি কন্টামিনেটেড থাকে বা ডাটার যদি নেসেসারি ইনফরমেশন আমি প্রি প্রসেসিং করার সময় তাকে যদি লুজ করে ফেলি, সো আমার ফার্দার অ্যানালাইসিস গুলো সব ভুল আসবে, আমি প্রপার কনক্লুশনে পৌঁছাতে পারবো না। সেক্ষেত্রে ইইজিতে আমাদেরকে স্পেশাল নজর দিতে হবে, যেহেতু ইইজি ডাটাটা খুবই ছোট। ইজি ডাটার অ্যামপ্লিটিউড যেটা বললাম অ্যারাউন্ড 10 মাইক্রোভোল্ট টু 100 মাইক্রোভোল্ট রেঞ্জে হয়। মাইক্রোভোল্ট মিনস 1 ভোল্টের 10 লক্ষ ভাগের 1 ভাগ। সো এত ছোট একটা সিগন্যাল, যার মধ্যে ইসিজি ডাটা বা ইএমজি ডাটা থাকবে 100 মিলিভোল্ট রেঞ্জে, তার চেয়ে অনেক বড় বড় নয়েজ থাকবে। সো আমি প্রি প্রসেসিং এর সময় খুব সতর্কতার সাথে প্রসেসিং করতে হবে, যাতে করে আমি এই নয়েজ গুলোকে রিমুভ করার সময় আমার ইইজি ডাটাটাও যাতে রিমুভ না হয়ে যায়। খুব সতর্কতার সাথে আমাকে এই নয়েজ গুলোকে রিমুভ করতে হবে। তো বর্তমানে লিটারেচারে আমরা ধরো প্রি প্রসেসিং যদি করতে চাই, আমি একটু অ্যাডভান্স লেভেলে কথা বলবো এখন জাস্ট কিছুক্ষণের জন্য। যারা অলরেডি থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ারে আছো, তারা হয়তো রিলেট করতে পারবে সবচেয়ে বেশি। আমি যদি প্রি প্রসেসিং করতে বলি, স্বাভাবিকভাবে তোমাদের মাথায় আসবে যে আমরা বিভিন্ন রকমের ফিল্টারিং করব। ব্যান্ড পাস ফিল্টারিং করে ইজির রেঞ্জ যেমন 0.5 হার্টজ থেকে শুরু করে 60-70 হার্টজ পর্যন্ত হতে পারে। সো এরকম ব্যান্ড পাস ফিল্টারিং করে নিলেই আমার হবে না। এই ব্যান্ড পাস ফিল্টার যদি তুমি করো নর্মাল, এই ব্যান্ড পাস ফিল্টারিং দ্বারা আসলে সিগন্যালটা পুরোপুরি নয়েজ ফ্রি হবে না। কারণ এই ব্যান্ডের মধ্যেই ওই আমার ইএমজি ডাটাও থাকবে, আই ব্লিঙ্কের ডাটাও থাকবে, ইসিজিও থাকবে। সো নয়েজ সহ সেটা ব্যান্ড পাস ফিল্টারিং হবে। জাস্ট প্রি প্রসেসিং আমি যদি চিন্তা করি যে হ্যাঁ ঠিক আছে, আমি এখানে পাওয়ার লাইন নয়েজও থাকবে। পাওয়ার লাইন নয়েজ বলতে আমাদের যে সার্কিটের যে পাওয়ার লাইনে যে নয়েজ, যেমন আমাদের বাংলাদেশ হচ্ছে 50 হার্জ পাওয়ার লাইনে যে এসি ওয়েভ আসে। সো এই নয়েজ দ্বারাও আমার সিগন্যালটা কন্টামিনেটেড থাকে। তা আমি যদি এই নয়েজ গুলোকে ফ্রি করতে চাই, আমি যদি বলি যে পাওয়ার লাইন নয়েজটা বাদ দিয়ে দাও, স্বাভাবিকভাবে সবার মাথায় আসবে যে আমি একটা যদি নচ ফিল্টার ডিজাইন করি, অর্থাৎ ব্যান্ড স্টপ ফিল্টার, যার কাট অফ ফ্রিকোয়েন্সি হবে 50 হার্জ, তাহলে ফিল্টারিং করলে হয়তো ডাটাটা চলে যাবে না। এক্ষেত্রে ইজির ক্ষেত্রে ব্যাপারটা এতটা স্ট্রেট ফরওয়ার্ডলি কাজ করে না। তো লিটারেচারে দেখা যায় তারা বিভিন্ন রকমের পাইপলাইন ডেভেলপ করে। পাইপলাইন ডেভেলপ করে তারপর হচ্ছে আমার ইজিকে প্রি প্রসেসিং করে। পাইপলাইন বলতে আসলে কি বোঝায়? ইটস এ কম্বিনেশন অফ ডিফারেন্ট টেকনিক্স, ফিল্টারিং, পাওয়ার লাইন রিমুভাল, এএসআর, অনেকগুলো টেকনিক হতে পারে প্রি প্রসেসিং এর। তো ওরা এই জিনিসটাকে সবগুলোকে হচ্ছে একসাথ করে। আমার র ডাটাটা এন্ট্রি দিলাম এখানে, এখানে ব্যান্ড পাস ফিল্টারিং হলো কথার কথা। তারপর সেখান থেকে এটা যাবে আমার নচ ফিল্টারের মধ্যে দিয়ে যাবে। তারপরের কাজ হচ্ছে আমার এএসআর করবে, আইসিএ করবে, এটসেট্রা। অনেকগুলো প্রি প্রসেসিং টেকনিক আছে। আমি ক্লাসটা যাতে থিওরিটিক্যাল ক্লাস না হয়, এগুলো ডিটেলস আমি একটু যাচ্ছি না, যাতে মোটামুটি বোঝা যায়। তো পাইপলাইনের বিষয়টা কি? এই পুরোটাকে একটা মেথড বানায় ফেলে, এই পুরোটাকে একটা পাইপের মতো চিন্তা করে, যে এদিকে আমি র ডাটাটাকে এন্ট্রি দিব, আউটপুটে এই পাইপ আউটপুটে হচ্ছে আমি ফিল্টার ডাটা, প্রি প্রসেসড ডাটাটা পেয়ে যাব, মাঝখানে যাওয়ার হবে। তো এটাকে বলা হচ্ছে পাইপলাইন। বিভিন্ন রকমের পাইপলাইন হচ্ছে আমরা লিটারেচারে পেয়ে যাই। লিটারেচারে বিভিন্ন ধরনের পাইপলাইন গুলো পাওয়া যায়। আমরা যদি একটু লিটারেচারকে দেখি, তাহলে দেখা যায় যে ওখানে খুব ট্রেডিশনাল ইজি প্রি প্রসেসিং পাইপলাইন একটা থাকে।
আরেকটা হচ্ছে রিসেন্টলি 2023-এ ন্যাচারাল একটা পেপারে আরেকটা আসছে, অটোমেটেড ইইজি প্রি প্রসেসিং পাইপলাইন। অটোমেটেড একটা পাইপলাইন নিয়ে আসছে যে ম্যানুয়ালি না করে আমরা যদি অটোমেটেড করতে পারি। তো এই দুইটার কিছু লিমিটেশন আছে। ট্রেডিশনাল যে পাইপলাইনটা আছে এটা কিছু লিমিটেশন আছে যেটাকে অ্যাড্রেস করে আমার অটোমেটেড পাইপলাইনটা। আবার অটোমেটেড পাইপলাইনের কিছু লিমিটেশন আমরা দেখতে পেয়েছি, যেটাকে অ্যাড্রেস করে আমি এবং আমাদের রিসার্চ টিম একটা পাইপলাইন প্রপোজ করেছি, অপটিমালি এজিপি প্রসেসিং পাইপলাইন, যেটা দিয়ে হচ্ছে যে নর্মাল কাজের ক্ষেত্রে খুব ভালো, নর্মাল ক্লাসিফিকেশন বা এই টাইপের ইজিপি প্রসেসিং এর ক্ষেত্রে এই পাইপলাইনটা খুব ভালো কাজ করবে। অপটিমালি ইজিপি প্রসেসিং পাইপলাইনটা সবচেয়ে ভালো কাজ করবে। এটা আমরা রিকমেন্ড করব কেউ যদি ক্লাসিফিকেশন প্রবলেম বা স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে চায়। তো অপটিমাল ইজি প্রি প্রসেসিং পাইপলাইন এটা কি বা দেখতে কেমন, জিনিসটা কি, এগুলোর জন্য আমরা ইজি ল্যাব ইন ম্যাথল্যাব, ম্যাথল্যাবে আমরা ইজি ল্যাব, যেহেতু আমাদের ইঞ্জিনিয়ারিং এ ম্যাথল্যাবটা খুব কমন, আমরা ম্যাথল্যাবে এই ইজি ল্যাবকে ব্যবহার করে এই পাইপলাইন গুলা আমরা কাজে লাগাতে পারি আর কি, প্রি প্রসেসিংটা করে নিতে পারি ইজি ল্যাবকে ব্যবহার করে ম্যাথল্যাবে। সো ম্যাথল্যাবের সাথে সবাই আমরা পরিচিত। জাস্ট ইজি ল্যাবটাকে আমরা যদি প্লাগ ইন করে নিই, সেখান থেকে হচ্ছে আমরা প্রি প্রসেসিংটা করতে পারি। তো আমি পাইপলাইন গুলো নিয়ে একটু এখন হালকা কথা বলবো, যেহেতু অনেকে ফোর্থ ইয়ারের থিসিসে প্রি প্রসেসিংটাতে একটু স্ট্রাগল করে। এগুলো নিয়ে একটু আমি হালকা কথা বলবো। আর সেশনের লাস্টে যদি আমার সময় হয়, সবার যদি ধৈর্য থাকে ততক্ষণ, সেশনের লাস্টে গিয়ে হচ্ছে আমি নিজে ম্যাথ ল্যাবে হচ্ছে ইজি ল্যাবটাকে কিভাবে রান করে প্রি প্রসেসিং করতে হয় যে কোনো একটা সিগন্যালের জন্য আমি দেখিয়ে দিব এট দ্য এন্ড অফ দ্য সেশন। তো এখন জাস্ট টেকনিক্যাল জার্গন অনেক বেশি হয়ে যাবে, তাই আমি অ্যাভয়েড করছি বর্তমানে। তবে তোমাদের যদি বেসিকটুকু যদি স্ট্রং থাকে, এখান থেকে যদি বুঝে যাও যে আসলে ওয়ে গুলো কি কি এবং কি কখন করতে হবে, প্রপার গাইডলাইনে যদি আগাও, তাহলে তুমি এগুলো নিয়ে যথেষ্ট পরিমাণে গাইডলাইন তুমি ইউটিউব এবং অনলাইন রিসোর্স গুলোতে পেয়ে যাবা। এটা ছাড়া আমাদের যে রিসার্চ টিম আছে, এখন বর্তমানে আমাদের রিসার্চ টিমের সাথে অনেকগুলো স্টুডেন্ট কাজ করছে যারা অলরেডি এই ধরনের পাইপলাইন গুলোর সাথে পরিচিত। আমাদের ট্রিপলি বায়োমেডিক্যাল এবং ইটি ডিপার্টমেন্টের অনেকে যারা আমাদের রিসার্চ টিমে কাজ করছে, তো তাদের থেকেও চাইলে যে কেউ জেনে নিতে পারবা। তো আমি এগুলো নিয়ে এখন আর বলছি না। লাস্টে যদি আমি সময় হয় ইনশাল্লাহ একটা পাইপলাইন ব্যবহার করে, অপটিমাল পাইপলাইন ব্যবহার করে কিভাবে এই জিকে প্রি প্রসেস করতে হয় সেটা দেখিয়ে দিব। একটু আমি দেখাই। আমরা ধরো এই ডাটাটা আমার নিজেরই কালেক্টেড করা ডাটা, র ইইজি ডাটা। র ইইজি ডাটা দুইটা চ্যানেলের, F3 আর F4 চ্যানেলের জন্য আমি র ইইজি ডাটাটাকে এখানে দেখাচ্ছি। দেখে বোঝা যাচ্ছে যে আসলে ডাটাটার কোনো বেসলাইনের মধ্যে নাই এবং অনেক বেশি নয়েজি, অনেক বেশি নয়েজি ইইজি ডাটা। তো আমাদের যে ট্রেডিশনাল প্রি প্রসেসিং পাইপলাইনটার কথা বললাম, যেটা মোস্ট অফ দ্য পেপারে ইউজ করে, তার প্রসেসটা কি, যেটা তোমাদেরকে যদি করতে বলি তোমরাও করবা, সেটা হচ্ছে র ডাটাটাকে ইম্পোর্ট করে ব্যান্ড পাস ফিল্টারিং করে নেয় ইইজি রেঞ্জের মধ্যে। যেমন ইইজির ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে ইফেক্টিভ ওয়ার্কিং যে ফ্রিকোয়েন্সি রেঞ্জ 0.5 থেকে 60 হার্জ বা 70 হার্জ, যে যেমন নেয় ব্যান্ডগুলোর জন্য, ওই রেঞ্জে ব্যান্ড পাস ফিল্টারিং করে নেয়। দেন নচ ফিল্টারিং করে পাওয়ার লাইনকে রিমুভ করার জন্য। দেন আইসিএ করে। আইসিএটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্ট অ্যানালাইসিস। অনেকে বুঝবে, অনেকে হয়তো বুঝবে না। ব্যাপারটা হচ্ছে এটা একটা টুল, এগুলো বিল্ট ইন হয়ে গেছে, সরাসরি তুমি আইসিএ রান করতে পারবা। এটা হচ্ছে ইইজি ডাটাকে অনেকগুলো ইন্ডিপেন্ডেন্ট কম্পোনেন্টে ভাগ করে ফেলে। যেমন ইইজি ডাটার মধ্যে যদি ইসিজি থাকে, সো ইসিজিটাকে সে আলাদা একটা কম্পোনেন্ট হিসেবে ভাগ করে ফেলবে। ইএমজি থাকলে ইএমজি কে একটা আলাদা কম্পোনেন্ট হিসেবে ভাগ করে ফেলবে। তো পরবর্তীতে তুমি কম্পোনেন্ট গুলোকে দেখে যে ইসিজি, ইএমজি, এই কম্পোনেন্ট গুলোকে বাদ দিয়ে দিতে পারবা। আই ব্লিঙ্কের ডাটা বাদ দিয়ে কম্পোনেন্ট গুলোকে বাদ দিয়ে দিতে পারবা। সো কম্পোনেন্ট গুলোকে বাদ দিয়ে দিলে তোমার ডাটাটা নয়েজ ফ্রি হয়ে যাবে। সো ফাইনালি ডাটাটাকে তুমি এক্সপোর্ট করে নিবা, যেটা প্রি প্রসেসিং হয়ে গেল। মোস্ট অফ দ্য পেপার্স আমরা যারা অলরেডি দেখছি বা সামনে দেখবো, দেখবো যে মোস্ট অফ দ্য পেপার্স এর মধ্যে এই পাইপলাইনটাকে ফলো করে, ব্যান্ড পাস ফিল্টারিং, নচ ফিল্টারিং এন্ড আইসিএ, দেন এক্সপোর্ট করে নেয়। সো একটু আগে যে আমি র ডেটাটা দেখালাম, সেটার উপর আমি এই ট্রেডিশনাল পাইপলাইনটাকে অ্যাপ্লাই করলাম। করার পর আমরা যদি একটু খেয়াল করি, এটা হচ্ছে আমাদের র ডাটা এবং এটা হচ্ছে আমাদের ট্রেডিশনালি প্রি প্রসেসিং করার পরে ডাটাটা। দুইটা দেখতে অলমোস্ট সিমিলার, খুব বেশি চেঞ্জ আসেনি এবং আমি দেখতে পাচ্ছি নয়েজও অলমোস্ট রয়ে গেছে। এটা হচ্ছে আমার র ডাটা, এটা হচ্ছে প্রি প্রসেস ডাটা। আমি দেখতে পাচ্ছি যে এখানে এই ধরনের যে স্পাইক গুলো, এগুলো অ্যাকচুয়ালি আই ব্লিঙ্ক ইন্ডিকেট করে। কেউ যদি সাবজেক্ট ডাটা কালেক্ট করার সময় স্বাভাবিকভাবে আমরা মনের অজান্তে আই ব্লিঙ্ক করি, সো আই ব্লিঙ্কটা আমাদের জন্য নয়েজ। আমি দেখতে পাচ্ছি এখানে আই ব্লিঙ্ক গুলো রয়ে গেছে, যে ঠিক মতো সে আসলে রিমুভ করতে পারেনি। ঠিক আছে, একেবারে পরবর্তী চ্যানেলেও যদি দেখি আমরা দেখতে পাচ্ছি যে এখানেও নয়েজ গুলো আসলে থেকে গেছে। সো ট্রেডিশনাল প্রি প্রসেসিং পাইপলাইনটা আসলে আমাদের জন্য অতটা ইফেক্টিভ না। সো আমরা যারা অলরেডি কাজ করে ফেলছি ফোর্থ ইয়ারে, তাদেরকে আমি রিকমেন্ড করব
দেখতেই পাচ্ছো, যদি একটু ভিজুয়ালাইজ করো। অনেকের ক্ষেত্রে ডাটা অনেক ভালো থাকে, সেক্ষেত্রে ট্রেডিশনালটাও ভালো কাজ করতে পারে। তবে আমি আমার অভিজ্ঞতা থেকে যা দেখছি যে আসলে ট্রেডিশনাল পাইপলাইনে যদি আর একটু ইমপ্রুভ করতে পারি আমরা অ্যাকুরেসি, যেটা বললাম এই ইজিতে যেহেতু অনেক ইনফরমেশন লুকায়িত থাকে, আমার যদি নয়েজ থেকে যায়, নয়েজের অ্যাম্পলিটিউড হচ্ছে আমার মেইন ডাটার চেয়ে অনেক বেশি। সো আমরা আসলে কনক্লুশনে ঠিক মতো পৌঁছাতে পারবো না, বা আমাদের ক্লাসিফিকেশন অ্যাকুরেসি কম আসবে। সো আমরা দেখতে পাচ্ছি যে ট্রেডিশনাল মেথডে প্রি প্রসেসিং করলে সেটা আসলে বেটার ক্লিন করে না দেন অটোমেটেড পাইপলাইন। সেকেন্ড যে পাইপলাইনটার কথা বললাম প্রি প্রসেসিং করার জন্য, এই পাইপলাইনটা 2023-এ নেচারের একটা পেপারে পাবলিশ করা হয়েছে। এটা হচ্ছে ইইজি ল্যাবের যিনি প্রতিষ্ঠাতা অর্নো ডেলর্ম, ওনারই প্রপোজ করা একটা পাইপলাইন, যেখানে উনি প্রপোজ করছে যে ইম্পোর্ট রডারটাকে ইম্পোর্ট করে এফআইআর হাইপাস ফিল্টারিং করার জন্য, দেন লাইন নয়েজ কে ডিটেক্ট করে ইন্টারপোলেট করার জন্য, দেন চ্যানেল কোরিলেশন রিমুভাল, দ্যাট ইজ যে তোমার ডাটা যদি, কথার কথা 10টা চ্যানেলের ইজি ডাটা আছে, এই 10টা চ্যানেলের ইজি ডাটার মধ্যে কোনো একটা চ্যানেলের ডাটা যদি খুব বেশি নয়েজি থাকে, আমার বাকি 9টা চ্যানেল দেখতে একরকম, একটা চ্যানেলের ডাটা আমি দেখতে পাচ্ছি যে কি খুব বেশি নয়েজি, সো ওরা এখানে প্রপোজ করেছে যে ওই চ্যানেলটাকে যেন আমরা বাদ দিয়ে দিই, ওই চ্যানেলটাকে যাতে আমরা বাদ দিয়ে দিই, চ্যানেল কোরিলেশন রিমুভাল। দেন এএসআর রিজেকশন। এএসআর রিজেকশন বলতে কি বোঝায়? এটা হচ্ছে যে আর্টিফ্যাক্ট সাবস্পেস রিকনস্ট্রাকশন। আর্টিফ্যাক্ট সাবস্পেস রিকনস্ট্রাকশন এটা কি কাজ করে? এটা আহ, এই দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। আমি একটু বোঝানোর জন্য বলি, অনেকে হয়তো এই জিনিসটা অলরেডি তোমাদের থিসিসের কাজে অলরেডি, কারণ আমার সাথে বেশ কয়েকটা টিমের কথা হয়েছে, অলরেডি এই প্রসেস গুলো ব্যবহার করেছে, বাট কোনটার মিনিং কি আসলে আমরা জানি না। ফোর্থ ইয়ারে ইভেন মাস্টার্স স্টুডেন্টও আসলে আমরা জানি না কোনটা দিয়ে আসলে আমরা কি করতেছি। দুটোর মধ্যে কিন্তু সূক্ষ্ম পার্থক্য আছে। ব্যাপারটা কি, চ্যানেল কোরিলেশন রিমুভালের মধ্যে যেটা করে, তোমার 10টা চ্যানেলের ডাটা আছে, 10টা চ্যানেলের ডাটার মধ্যে যে চ্যানেলের 9টা চ্যানেলের ডাটা একরকম, একটা চ্যানেলের ডাটা দেখতেছি যে আমি খুব বিশ্রী, সে কি করে এই ডাটাটাকে হচ্ছে যে এই চ্যানেলের ডাটাটাকে সে রিমুভ করে দিবে, বাদ দিয়ে দিবে। আর এএসআর রিজেকশন হচ্ছে কি, তোমার এখন তো 10টা থেকে এখন আর 9টা চ্যানেলের ডাটা আছে। এখন এই 9টা চ্যানেলের ডাটার মধ্যে যদি দেখা যায় যে কোনো একটা চ্যানেলের বা সব চ্যানেলের সব ডাটাই ঠিক আছে, বাট একটা পর্যায়ে গিয়ে আমি দেখতে পাচ্ছি যে এইটুকু অংশের মধ্যে হঠাৎ করে খুব বেশি নয়েজ নয়েজ চলে আসছে। এতটুকু অংশের মধ্যে পুরো ডাটাই ঠিক আছে, চ্যানেল সবগুলোর ডাটাই ওকে, বাট একটা পার্টিকুলার পোর্শনে আমি দেখতে পাচ্ছি যে নয়েজ চলে আসছে। এএসআর যে কাজটা করে, এই পার্টিকুলার পোর্শনের আমার ডাটাটাকে বাদ দিয়ে দেয় পার্টিকুলার পোর্শনের। সো পার্থক্যটা কি? চ্যানেল কোরিলেশন রিমুভাল এই অপশনটা হচ্ছে কোন একটা চ্যানেল যদি খুব বেশি নয়েজি থাকে তাকে বাদ দেওয়ার কাজটা করে। আর এএসআর রিজেকশন হচ্ছে একটা চ্যানেলের ডাটার কোন একটা পোর্শন যদি খুব বেশি নয়েজি থাকে তাকে বাদ দিয়ে দেয়। সো যে অটোমেটেড ইজি প্রি প্রসেসিং পাইপলাইনের কথা আমি বলছি, ওদের প্রপোজাল হচ্ছে যে আমি আগে চ্যানেলটাকে বাদ দিয়ে দিব। এক্ষেত্রে তারা যে থ্রিশোল্ডটি ব্যবহার করেছে সেটা হচ্ছে 90%, যে 90% কোরিলেশন থাকতে হবে, অর্থাৎ একটা চ্যানেলের সাথে একটা চ্যানেলকে 90% মিল থাকতে হবে, যদি মিল না থাকে তাহলে বাদ দিয়ে দিতে বলছে, যেটাতে মিল কম আছে সেটাকে বাদ দিয়ে দিতে বলছে। তো ওরা এখানে 90% অ্যাপ্লাই করেছে। দেন এএসআর রিজেকশন। ইজি ল্যাবের ব্যাপারে একটু বলে রাখি, যারা থিসিস অলরেডি করে ফেলেছো বা বিভিন্ন রিসার্চের কাজে ইনভলভ ইজি নিয়ে, এএসআর এবং চ্যানেল কোরিলেশন রিমুভাল এই দুইটা হচ্ছে একই অপশনের মধ্যে থাকে, যেটার নাম হচ্ছে ক্লিন র ডাটা। ইজি ল্যাবের মধ্যে ক্লিন র ডাটা অপশনের মধ্যে থাকে। সো যাদের এরকম চ্যানেল বাদ দিয়ে দিচ্ছে তারা যে জিনিসটি খেয়াল করবা, চ্যানেল বাদ দেওয়ার যে অপশনটা সেখানে ওরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 দিয়ে রাখে এবং কোরিলেশন 90% দিয়ে রাখে, ওইটাকে আনচেক করে দিবে। কারো যদি পাইপলাইনে চ্যানেল বাদ দিয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলের ওই পোর্শনটাতে অর্থাৎ ক্লিন র ডাটা অপশনে গিয়ে তোমাদের চ্যানেল রিমুভালের যে অপশনটা থাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন 4 এবং 90% কোরিলেশন, ওই অপশনগুলোকে আনচেক করে দিবে। আচ্ছা, এরপর হচ্ছে এএসআর রিজেকশন, দেন আইসিএ, এন্ড দেন বলছে এখানে যে ডাটাগুলোকে আমরা রিমুভ করে দিয়েছিলাম, একটা চ্যানেল কমে গিয়েছিল, সেই চ্যানেলটাকে ইন্টারপোলেট করে নিতে বলেছে। এক্ষেত্রে ইন্টারপোলেশন মানে বাকি চ্যানেলগুলোর দিকে তাকায় এটাকে সে তোমার গেস করে নিবে আর কি, যে কেমন ভ্যালু থাকতে পারে, অর্থাৎ বাকিগুলোর কাছাকাছি একটা ভ্যালু সে গেস করে নিবে এখানে। সেটা হচ্ছে ইন্টারপোলেশন। ইন্টারপোলেশন করে নিবে, অর্থাৎ যে 10টা থেকে 9টা চ্যানেল হয়ে গেছিল এখানে সে আবার 10টা করে নিবে। কিভাবে? যেটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছিল সেটাকে সে গেস করে নিবে যে ভ্যালুটা কেমন হতে পারে, সেটা সোর্স কি বাকি 9টা চ্যানেলের দিকে তাকাই করে নিবে। ঠিক আছে, তারপরে বলেছে এক্সপোর্ট করে নেওয়ার জন্য। সো এটা হচ্ছে অনর ডেলর্মের ওনার প্রপোজড অটোমেটেড পাইপলাইন। এভাবে উনি এটাকে অটোমেটেড করে নিতে বলেছে, করে হচ্ছে যে প্রি প্রসেস করতে বলেছে। তো এটা আমি ইজি ল্যাবে
অ্যাপ্লাই করেছি। করার পর আমি যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে তোমাদেরকে একটু আগে যে আমি ডাটাটা দেখাইছিলাম সেটা। আর এটা হচ্ছে আমার সে অটোমেটেড প্রি প্রসেসিং এর পরে যে ডাটাটা। আমরা যদি একটু খুব ভালো করে খেয়াল করে দেখতে পাচ্ছি যে এক্ষেত্রে আম, হ্যাঁ, দ্যাটস ভেরি গুড, এই জায়গায় সে আইসিএ ডাটাটাকে রিমুভ করতে পেরেছে। বাট আনফরচুনেটলি এই পোর্শনটুকুতে সে পারেনি, অর্থাৎ আইব্লিং ডাটাটাকে সে রিমুভ করতে পারেনি। সো এক্ষেত্রে সে ফেল করেছে। এবং এই অটোমেটেড পাইপলাইনের খুব মেজর একটা ড্রব্যাক আছে। এই অটোমেটেড পাইপলাইন অনেকে না বুঝে অলরেডি ব্যবহার করে ফেলেছে। একটা মাস্টার্স স্টুডেন্টের সাথে আমার কিছুদিন আগে কথা হচ্ছিল যে আসলে অটোমেটেড পাইপলাইনের একটা মেজর ড্রব্যাক আছে কেউ যদি এটা ফলো করে। একে তো আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু ক্ষেত্রে, কিছু কিছু চ্যানেলের ক্ষেত্রে সে আইডলিং ডাটাটাকে প্রপারলি রিমুভ করতে পারেনি। এবং আরেকটা মেজর ড্রব্যাক আছে। মেজর ড্রব্যাক আছে একটু আগে দেখিয়েছিলাম তোমাদেরকে, যে সে হচ্ছে চ্যানেল, কোন একটা চ্যানেলের ডাটা যদি খুব বেশি নয়েজি থাকে, সেই চ্যানেলের ডাটাটাকে সে বলেছে বাদ দিয়ে দেওয়ার জন্য এবং পরে গিয়ে ইন্টারপোলেট করে নিতে বলেছে। সো এক্ষেত্রে তো লস অফ নেসেসারি ইনফরমেশন হবে, আমি তো অনেক নেসেসারি ইনফরমেশন লস করব। যেমন হতে পারে আমার যে পাঁচটা লোবের কথা বলেছিলাম ব্রেইনের, যে ফ্রন্টাল লোব, সেন্ট্রাল লোব, টেম্পোরাল লোব, প্যারাইটাল লোব, অক্সিপিটাল লোব, প্রতিটা লোব এক একটা দিকে খুব বেশি ইম্পর্টেন্ট। যেমন আমাদের কনসাস রিজনিং এবং ডিসিশন মেকিং বা ইমোশন, কেউ যদি ইমোশন নিয়ে কাজ করে থাকো, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আমার ফ্রন্টাল লোবটা সবচেয়ে বেশি অ্যাক্টিভেটেড থাকে। ফ্রন্টাল লোবের ডাটাটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। টেম্পোরাল লোব ইম্পর্টেন্ট থাকে অ্যাকাউস্টিক আইডেন্টিফিকেশন, শোনা, কোনো স্টিমুলি যদি শুনে আমার ব্রেন প্রসেস করে, সেক্ষেত্রে টেম্পোরাল লোবের ডাটাটা ইম্পর্টেন্ট। প্যারাইটাল লোব টেস্ট, টাচ অ্যান্ড মুভমেন্ট, টেস্টের ক্ষেত্রে, টাচের ক্ষেত্রে, মুভমেন্টের ক্ষেত্রে, সেক্ষেত্রে আমার প্যারাইটাল লোব ইম্পর্টেন্ট। ভিজুয়াল প্রসেসিং, কোনো কিছু দেখে প্রসেস করার ক্ষেত্রে আমার অক্সিপিটাল লোবটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো এখন আমি দেখতে পাচ্ছি বিভিন্ন অ্যাপ্লিকেশনের জন্য বিভিন্ন লোব ইম্পর্ট্যান্ট আমি দেখতে পাচ্ছি। তো এক্ষেত্রে যদি আমি চিন্তা করি কেউ কোনো একজন সাবজেক্ট ইমোশন রিকগনিশন বা প্রেফারেন্স প্রেডিকশন বা স্ট্রেস নিয়ে কাজ করছে, স্ট্রেস আইডেন্টিফিকেশন বা এনি ওয়ে, যে কোনো একটা কনসিয়াস রিজনিং এন্ড ডিসিশন মেকিং যেখানে ইনভলভ, এই ধরনের কোনো একটা ফিল্ড নিয়ে কাজ করছে, তার জন্য ফ্রন্টাল লোবটা খুব বেশি ইম্পর্টেন্ট। সে যদি অটোমেটেড পাইপলাইনটাকে যদি সে ব্যবহার করে, তাহলে মনে করো তার ডাটার মধ্যে এনিহাও F3 চ্যানেলের ডাটাটা খুব বেশি নয়েজি আসছে। অটোমেটেড পাইপলাইন কি করবে? সে F3 চ্যানেলের ডাটাটাকে বাদ দিয়ে দিবে। কারণ কি? যেহেতু সেটা খুব বেশি নয়েজি, পরে গিয়ে সেটাকে ইন্টারপোলেট করে নিবে। তাহলে এটা তো আমার জন্য খুব বেশি ক্ষতিকর আমার মডেলের জন্য, কারণ সে আমার খুব একটা ইম্পর্টেন্ট চ্যানেলের ডাটাকে সে বাদ দিয়ে দিচ্ছে। সো এই জিনিসটাকে কোনোভাবেই ফলো করা যাবে না। আমি যদি F3 চ্যানেলের ডাটাকে আমি লুজ করে ফেলি, হতে পারে আমার যেটা ইয়েস হওয়া দরকার সেটা নো হয়ে যাবে পরবর্তীতে গিয়ে। সো কোনোভাবেই ইম্পর্টেন্ট ডাটাকে, এই ধরনের ইম্পর্টেন্ট ডাটাকে আমার লুজ করা যাবে না, লুজ অফ নেসেসারি ইনফরমেশন হবে। বুঝতে পেরেছি আশা করি আমরা সবাই। সো সেক্ষেত্রে আমরা কি করব? আরেকটা ওদের লিমিটেশন আছে, যেটা সেটা হচ্ছে ওরা ইন্ডিকেট করে না, ওরা যে আইসিএ ডিকম্পোজিশন করে, সে আইসিএ ডিকম্পোজিশনটা র্যাঙ্কফুল হয় কিনা। এটা আসলে একটু বোঝাটা টাফ হবে, যারা ফোর্থ ইয়ার বা তার ঊর্ধ্বে আছে তাদের জন্য বোঝাটা সহজ হবে। তাদের জন্য বলি, তুমি যখন আইসিএ করবে, আইসিএ করার পর তোমার আইসিএটা ঠিকঠাক মতো হয়েছে কিনা তুমি বুঝবা কিভাবে? তোমার আইসিএ এর জন্য ডাটাকে অবশ্যই র্যাঙ্কফুল হতে হবে, অর্থাৎ ডাটার মধ্যে নেসেসারি পরিমাণ ইনফরমেশন থাকতে হবে। সো এটা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার বুঝতেছো না, তোমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না। আমি ফোর্থ ইয়ারের বা যারা মাস্টার্সে আছেন তাদের জন্য বলতেছি। বেসিক্যালি আইসিএ করার পর ডাটা র্যাঙ্কফুল কিনা বুঝার ওয়ে হচ্ছে, আমার যে কয়টা চ্যানেলের ডাটা নিয়ে আমি কাজ করতেছি, হতে পারে আমি 16টা চ্যানেলের ডাটা নিয়ে কাজ করছি, 16টা চ্যানেলের ডাটা নিয়ে যদি আমি আইসিএ ডিকম্পোজিশন করি, তাহলে অবশ্যই অবশ্যই আইসিএ কম্পোনেন্ট 16টা হতে হবে। দ্যাট ইজ, আমার আইসিএ কম্পোনেন্টের সংখ্যা এবং চ্যানেলের সংখ্যা সমান হতে হবে। সেক্ষেত্রে আমি বলতে পারবো আমার ডাটাটা র্যাঙ্কফুল। এটা কি ইন্ডিকেট করে? এটা 100, মানে আমার আইসিএ ডিকম্পোজিশনটা ঠিক মতো হচ্ছে সেটাকে ইন্ডিকেট করে। ওকে, ওয়েট এ সেকেন্ড, অনেকে আমরা থিসিস কমপ্লিট করে ফেলছি, অনেকে অলরেডি পেপারের জন্য লেখালেখি শুরু করে দিচ্ছি। স্যার তাহলে তো আমার আইসিটা র্যাঙ্কফুল ছিল না। আমি 20টা চ্যানেল নিয়ে কথার কথা 20টা চ্যানেল নিয়ে কাজ করেছিলাম, আমার তো আইসিএতে সবসময় দেখেছি 19টা হয়ে গেছে, কম্পোনেন্ট 19টা বা 18টা হয়ে গেছে, কমে গেছে। তাহলে কি আমার আইসিএটা ভুল ছিল? নো, নট সো ফাস্ট। ব্যাপারটা এমন না যে এটা খুব মেজর ইফেক্ট ফেলবে, তবে আমার স্ট্যান্ডার্ড ওয়ে হচ্ছে এটা। এটার কারণে মডেলে খুব বেশি প্রবলেম করবে না র্যাঙ্কফুলের কারণে। তবে বেটার, এই প্র্যাকটিসটা বেটার যে আমার আইসিএটা র্যাঙ্কফুল হচ্ছে কিনা সেদিকে লক্ষ্য রাখা। একান্ত যদি না হয় তাহলে ভিন্ন বিষয়।
ওকে। সো এটা একটু বললাম, এটা বেসিক্যালি ফোর্থ ইয়ার এবং হায়ার স্টাডিতে যারা আছেন তাদেরকে ইন্ডিকেট করে বলেছি। তো যারা থার্ড ইয়ার পর্যন্ত আছো তাদের জন্য এতটুকু বোঝাটাই ইম্পর্টেন্ট যে আমি যদি আমার অটোমেটেড পাইপলাইনটাকে ফলো করি, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আমার একটা ইম্পর্টেন্ট চ্যানেলকে সে টোটালি বাদ দিয়ে দিবে, পরে ইন্টারপোলেট করে দিবে। ইন্টারপোলেট করে নিলে তার মধ্যে কোনো নেসেসারি ইনফরমেশন থাকবে না। সো এই প্রসেসটাকে আমরা ফলো করতে পারবো। সো এই লিমিটেশন গুলোকে অ্যাড্রেস করার জন্য আমি এবং আমার রিসার্চ টিম একটা অপটিমাল ইজি প্রি প্রসেসিং পাইপলাইন প্রপোজ করেছি। সেটার প্রসেসটা কি আমরা যদি একটু লক্ষ্য করি, ডাটাটাকে ইম্পোর্ট করে নিব। আমরা শুধুমাত্র হাই পাস ফিল্টারিং না করে এফআইআর ব্যান্ড পাস ফিল্টারিং করে নিব 0.5 থেকে 45 হার্জ। 0.5 থেকে 45 কেন একটু বলি। 0.5 থেকে 45 এর মধ্যে মোটামুটি আমার ইম্পর্টেন্ট সব ইনফরমেশন চলে আসে, এবং 45 করার কারণে পাওয়ার লাইন নয়েজটাও খানিকটা কমে যাবে। এবং 0.5 হার্জের লো পাস ফিল্টারিং এর কারণে, 0.5 হার্জের হাই পাস ফিল্টারিং এর কারণে, সরি, 0.5 হার্জের হাই পাস ফিল্টারিং এর কারণে বেসলাইন ওয়ান্ডারও রিমুভ হয়ে যাবে। বেসলাইন ওয়ান্ডার বলতে আশা করি অনেকে বুঝতে পারছো, ফোর্থ ইয়ারে যারা আছো, বেসলাইন ওয়ান্ডার বলতে অফসেট ভ্যালু রিমুভ হবে। অফসেট ভ্যালু রিমুভ হবে। যারা সেকেন্ড ইয়ার বা ফার্স্ট ইয়ারে আছি তাদের বোঝার জন্য বলি, অফসেট ভ্যালু বলতে আসলে কি বুঝায়। যে আমার যে কোনো একটা গ্রাফ আমরা জানি যে সেটা 0 0 অ্যাক্সিস থেকে এভাবে শুরু হয়। অফসেট ভ্যালু বলতে বোঝায় যদি সেটা এখান থেকে শুরু হয়, তার মানে ওর মধ্যে কিছু অফসেট ভ্যালু আছে। এটাকে বেসলাইন ওয়ান্ডার বলে। যে বেসলাইনটা উপরে বা নিচে উঠে গেছে। আমার বেসলাইন ছিল এটা 0 0, সেটা উপরে বা নিচে উঠে গেছে। সো এটাকে যদি রিমুভ করতে হয়, এটাকে ডিসি অফসেট বলে, বা বেসলাইন ওয়ান্ডার বলে। সেটার জন্য আমার 0.5 হার্জের হাই পাস ফিল্টারিং করাই যথেষ্ট। সো এটা যদি আমরা করি তাহলে আমাদের বেসলাইন ওয়ান্ডারটা রিমুভ হয়ে যাবে, এবং 0.5 থেকে 45 এর মতো মোটামুটি আমরা আমাদের ন্যাচারাল ইনফরমেশন সব পেয়ে যাবো। দেন পাওয়ার লাইন নয়েজ রিমুভাল, সেটার জন্য ইজি ল্যাবে ক্লিন লাইন পাওয়ার প্লাগ ইন আছে, সেটা আমরা দেখাবো। দেন হচ্ছে কমন অ্যাভারেজ রেফারেন্স। আমাদের এই ইজি ডাটা নেওয়ার ক্ষেত্রে অবশ্যই একটা রেফারেন্স থাকে, মোস্ট অফ দ্য কেজে সেটা থাকে আমাদের এই আল্লো বা মাস্টয়েড রিজিয়ন, কানের পিছনে নরম অংশ বা কানের নিচে নরম অংশ। এটাকে রেফারেন্স ধরে ইজি ডাটা কালেক্ট করা হয়। সো আইসিএটা যাতে আমার র্যাঙ্কফুল হয় সেটার জন্য কমন অ্যাভারেজ রেফারেন্স করে নিতে হবে। কমন অ্যাভারেজ রেফারেন্স করে যদি আমি কাজটা করি, সংক্ষেপে সিএআর টেকনিক বলে এটাকে। এটা ইজি ল্যাবে সরাসরি করা যায়, আমি এই সেশনের লাস্টের দিকে দেখা দেওয়ার চেষ্টা করবো যদি সময় থাকে। আম, অথবা তোমরা এখন অ্যাভেলেবল, যে আমার স্টুডেন্টরা অলরেডি বেশ কিছু ভিডিও বানিয়েছে, আমারও কিছু ভিডিও ওদের কাছে আছে, পেয়ে যাবা যে কিভাবে এই পাইপলাইনটা ফলো করে ইজি ল্যাবে করতে হয়। খুবই সহজ, জাস্ট 2 থেকে 5 মিনিট হলে বুঝতে পারবা। তবে স্টেপগুলো বুঝতে হবে আর কি আমাদেরকে। যে কমন অ্যাভারেজ রেফারেন্স আমরা করে দিব। দেন এখানে একটা আমি স্পেশাল টেকনিক বলছি, সেটা হচ্ছে ইন্টারপোলেট লেস ইম্পর্টেন্ট নয়েজি ব্যাড চ্যানেলস। এই কথাটা একটু বুঝতে হবে। আমরা কোনো চ্যানেলকে বাদ দিচ্ছি না, কি করতেছি এখানে, লেস ইম্পর্টেন্ট নয়েজি ব্যাড চ্যানেল বাদ দিচ্ছি। এটা বলতে আসলে আমি কি বুঝাচ্ছি একটু বলি। মনে করো আমাদের কোনো একজন স্টুডেন্ট সে ইমোশন রিকগনিশন নিয়ে কাজ করছে, বা প্রেফারেন্স প্রেডিকশন অথবা স্ট্রেস নিয়ে কাজ করছে। হতে পারে তার জন্য অক্সিপিটালের O1 চ্যানেলটা অত বেশি ইম্পর্টেন্ট না। অক্সিপিটালে আমরা আই এর ব্লিঙ্ক খুব বেশি চলে আসে, অক্সিপিটালটা অত বেশি ইম্পর্টেন্ট না। কিন্তু সে দেখলো যে সে মনে করো এতগুলো চ্যানেল থেকে ডাটা নিয়েছে, তার O1 চ্যানেলের ডাটাটা খুব বেশি নয়েজি। এখন সে কাজ করছে ইমোশন রিকগনিশন নিয়ে, বা প্রেফারেন্স প্রেডিকশন নিয়ে, বা স্ট্রেস নিয়ে, স্ট্রেস ক্লাসিফিকেশন, যেখানে কনসিয়াস রিজনিং এন্ড ডিসিশন মেকিংটা খুব বেশি ইম্পর্টেন্ট। তো তার জন্য এই ও ওয়ান চ্যানেলটা আমাদের জন্য অতটা বেশি ইম্পর্টেন্ট না। ওয়ান চ্যানেলটা অতটা বেশি ইম্পর্টেন্ট না। সো এই ওয়ান চ্যানেলটা, আচ্ছা অনেকে কোয়েশ্চেন করছে আমি দেখতে পাচ্ছি। আমি শেষে কোয়েশ্চেন নিবো আর কি। শেষে কোয়েশ্চেন গুলো অ্যান্সার দিব ইনশাল্লাহ, একটু ধৈর্য ধরে আমরা অপেক্ষা করি। যেটা বলছিলাম, যে আমার স্ট্রেস অথবা ইমোশন বা প্রেফারেন্স প্রেডিকশন এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে O1টা হয়তো ইম্পর্টেন্ট না। কিন্তু O1 ডাটাটা আমি দেখতে পাচ্ছি যে আমার ডাটা সেটা খুব বেশি নয়েজি, সেক্ষেত্রে এই ডাটাটাকে আমরা ইন্টারপোলেট করে নিব অন্যান্য ডাটার দিকে দেখে, অন্যান্য চ্যানেলের দিকে দেখে। সো এটাই বুঝেছি আমি, ইন্টারপোলেট লেস ইম্পর্টেন্ট বাট নয়েজি ব্যাড চ্যানেলস। এটা ডিপেন্ড করবে তোমার অ্যাপ্লিকেশনের উপর, তুমি কোন অ্যাপ্লিকেশনটা নিয়ে কাজ করছো। তুমি কি প্রেফারেন্স প্রেডিকশন, কনসিয়াস রিজনিং, স্ট্রেস, তুমি কি ফ্যাটিক অ্যানালাইসিস করছো, তুমি কি কোন স্টেজে তুমি কাজ করছো, তোমার জন্য কোন লোভটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো সেটাকে চাইলে তুমি বাদ দিতে পারো। দেন এএসআর রিজেকশন, আমি কখনোই রিকমেন্ড করব না এএসআর রিজেকশনটাকে না দেখে কেউ অ্যাপ্লাই করে ফেলো। এএসআর রিজেকশনের ক্ষেত্রে হতে পারে তোমার ডাটাটা 10 সেকেন্ডের, 10 সেকেন্ডের মধ্যে হতে পারে সে 7 সেকেন্ডের ডাটাটাকে নয়েজি দেখে সে বাদ দিয়ে দিচ্ছে। অর্থাৎ তোমার কাছে অবশিষ্ট থাকবে শুধুমাত্র 3 সেকেন্ডের ডাটা। এটা দিয়ে তুমি কিভাবে মডেল ডেভেলপ করবা? খুব বেশি টাফ। তুমি যদি না দেখে কাজটা করো, এটা খুব বেশি টাফ। সো আমি এএসআর রিজেকশনকে কখনোই রিকমেন্ড করি না।
তার চেয়ে বেটার তুমি চাইলে ম্যানুয়াল রিজেক্ট করতে পারো। ইজি ল্যাবে ম্যানুয়াল রিজেকশন করা একদমই সহজ। তোমার যদি মনে হয় 10 সেকেন্ডের ডাটার মধ্যে প্রথম 2 সেকেন্ডের ডাটাটা খুব বেশি নয়জি, ওই 2 সেকেন্ডের ডাটাকে তুমি চাইলে সিলেক্ট করে রিমুভ করে দিতে পারবা। সো কারো যদি প্রয়োজন হয় ম্যানুয়াল রিজেকশনটাকে আমি রিকমেন্ড করবো। নেক্সট, এবার তুমি আইসিএ করো। আইসিএ করে কম্পোনেন্ট রিমুভ করো। এটা হচ্ছে অপটিমালি ইজি প্রি প্রসেসিং পাইপলাইন। এবং আমার দেখা মতো অলরেডি আমাদের দুটো পাবলিকেশন হয়েছে, প্রেফারেন্স প্রেডিকশন, স্ট্রেস ক্লাসিফিকেশন, এ ধরনের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, নর্মাল অ্যাপ্লিকেশন। এবং বর্তমানে অনেক স্টুডেন্ট কাজ করছে। কেউ বিভিন্ন রকমের অ্যাকচুয়ালি আসলে অ্যালকোহলিজম, অ্যালজাইমার, এপিলেপসি, পার্কিনসন ডিজিজ, স্ট্রেস ক্লাসিফিকেশন, অথবা আমার বিভিন্ন মেন্টাল স্টেট, ইমেজ রিকনস্ট্রাকশন, ডিজিট রিকগনিশন, হুইল চেয়ার রান, বিভিন্ন ক্ষেত্রে আমি দেখতে পেরেছি যে এই পাইপলাইনটা খুব ভালো রেজাল্ট দিচ্ছে এখন পর্যন্ত। সো আশা করি সবার ক্ষেত্রে এই পাইপলাইনটা ভালো রেজাল্ট দিবে, আমি রিকমেন্ড করব। এবং এই পাইপলাইনটা প্রপোজ করে আমরা যে পেপারটি করেছিলাম সেটা আইট্রিপলি কনফারেন্স ছিল, সেটা আইট্রিপলি পুনেতে, ইন্ডিয়াতে এটা বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেয়েছিল ওই কনফারেন্সে। সো মাচ বেটার পাইপলাইন ইজির ক্ষেত্রে। প্রি প্রসেসিং নিয়ে অনেকগুলো কথা বলেছি, কারণ প্রি প্রসেসিংটা ইজির ক্ষেত্রে খুব বেশি ইম্পর্টেন্ট। যেহেতু ইজি ডাটা খুব বেশি ছোট, তার সাথে তার যে নয়েজ গুলো থাকে, নয়েজ গুলোর পরিমাণ অনেক বেশি থাকে। সো আমি এই অপটিমাল পাইপলাইনটাকে যখন একটু আগে যে র ডাটা দেখেছিলাম সেটাতে যখন অ্যাপ্লাই করেছি, এখন আমরা দেখতে পাচ্ছি যে প্রি প্রসেস ডাটাটা মাচ ক্লিনার। এখানে যে আইব্লিংটা ছিল সেটা অনেকখানি রিমুভ করে ফেলেছে, এবং এই জায়গায়ও যে আইব্লিং ছিল সেটাও অনেকখানি সে রিমুভ করে ফেলেছে, এবং বেসলাইন ওয়ান্ডারও নাই। ডাটাটা অনেকটা নয়েজ ফ্রি এবং অনেক ইনফরমেশন সমৃদ্ধ। অনেকের কাছে মনে হতে পারে এটাও তো হিজিবিজি সিগন্যাল, যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে আছি, যে এটার মধ্যে কিভাবে বোঝা যাচ্ছে। এটা এক্সপিরিয়েন্স থেকে আসলে তোমরা যখন বাই দ্য টাইম থার্ড ইয়ার ওভার হবে, ফোর্থ ইয়ারের দিকে যাবে, তোমরাও বুঝতে পারবে আসলে একটা ডাটা দেখে বোঝার উপায় কি, যে ডাটাটাতে আসলে নয়েজ আছে কি নাই বা কতটুকু ইনফরমেশন আছে। তো আমরা দেখতে পাচ্ছি যে আগের দুটো পাইপলাইনে যে কাজটি করতে পারেনি, সেটা অপটিমাল পাইপলাইনের ক্ষেত্রে খুব ভালোভাবে করতে পেরেছে। সো উই আর ডান ডান উইথ প্রি প্রসেসিং। প্রি প্রসেসিং করে আমরা ডাটাটাকে এবার এক্সপোর্ট করে ফেলবো। প্রি প্রসেসিং হয়ে গেল। সো আমরা কতটুকু পর্যন্ত আসলাম? বেস্ট পেপার সিলেকশন আমরা দেখলাম, ডাটা কালেকশন, ডাটা অ্যাভেলেবিলিটি কোত্থেকে কিভাবে পাবো সেটা আমরা দেখলাম, প্রি প্রসেসিং আমরা দেখলাম। দেন আমরা যাব হচ্ছে ফিচার ইঞ্জিনিয়ারিং। এখানে একটা কথা বলে রাখি, আমি বেশ কিছু স্টুডেন্ট পেয়েছি, কেউ কেউ 6 মাস, 9 মাস, 7 মাস সময় আসলে আমরা পার করে ফেলেছি। কিন্তু আসলে প্রপার গাইডলাইনের অভাবে, ঠিক পথে না আগানোর কারণে কিন্তু পুরো প্রসেসিং গুলাই ভুল ছিল। তাই প্রপার গাইডলাইন, এখানে যে গাইডলাইনটা আমি শো করতেছি, প্রপার গাইডলাইনে আগানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। না হয় তোমার অনেক ইম্পর্টেন্ট টাইম তোমার লস হবে। তোমার যে কোনো একটা প্রসেসে যদি ভুল হয়, তুমি পাবলিকেশনে চলে যেতে যাচ্ছ, তোমার রেজাল্ট চলে আসছে, অথচ রেজাল্টটা বায়াসড রেজাল্ট, এটা পাবলিকেশন কখনোই হবে না। তোমাকে আবার ফার্স্ট স্টেজ থেকে শুরু করতে হবে। সো আজকের যে প্রসেসটা দেখাচ্ছে এটা ইজির জন্যই না, যে কোনো রিসার্চের জন্য এই প্রসেসে এভাবে আগানোটা খুব বেশি ইম্পর্টেন্ট। বেস্ট পেপার সিলেকশন, জ্যান ডাটা কালেকশন, পাবলিক ডাটা থাকলে সেটা নিয়ে অ্যানালাইসিস তুমি শুরু করে দাও, কোনোভাবে সময় নষ্ট করা যাবে না, বসে থাকা যাবে না। দেন প্রি প্রসেসিং, তুমি প্রি প্রসেসিং মডেলটা ডেভেলপ করে ফেলো, একটা অটোমেটেড যাতে কাজ করে তোমার পাইপলাইনটা, অপটিমাল পাইপলাইনটা, সেটাকে তুমি তৈরি করে ফেলো। দেন আমরা যাব ফিচার ইঞ্জিনিয়ারিং এ। সো প্রি প্রসেসিং এর পর ফিচার ইঞ্জিনিয়ারিং। ফিচার ইঞ্জিনিয়ারিংটা আসলে কি, সহজে যদি বোঝাবার জন্য বলি, মনে করো তুমি তোমার ক্লাসে প্রতিদিন তোমরা একটা পিকনিক করবা, কিছু টাকা তুলছো, কেউ 10 টাকা, কেউ 20 টাকা, কেউ 50 টাকা, কেউ 100 টাকা, কেউ আবার অন্যদিন 200 টাকা, 300 টাকা এরকম দিচ্ছে, আবার কেউ 1000, 2000 টাকাও দিয়েছে। সো এত এত ইনফরমেশন, আমি যদি তোমাকে বলি যে কত টাকা উঠেছে বা আজকে কত টাকা দিয়েছে, তুমি বললা যে স্যার আইডি 1 10 টাকা, আইডি 2 30 টাকা, আইডি 3 5 টাকা, এভাবে তুমি অনেকগুলো ইনফরমেশন দেওয়া আমাকে শুরু করলাম। এতগুলো ইনফরমেশন আমার মাথায় প্রসেস করাটা খুব টাফ, এতগুলো ইনফরমেশন আমি প্রসেস করতে পারবো না। সো আমি তোমাকে কি বলতে পারি, যে এভাবে না বলে আমি আমাকে ওভারঅল বলে দাও, টোটালটা বলো কত টাকা উঠছে। তুমি বলে যে স্যার ওভারঅল 3000 টাকা উঠেছে। এবার এটা একটা ইনফরমেশন। আমার কি হলো, অনেকগুলো ইনফরমেশন হতে পারে, তোমার ক্লাসে স্টুডেন্ট সংখ্যা 180 জন, 180 জন থেকে তুমি আমাকে কি বলে দিলা, 180টা ইনফরমেশন না দিয়ে তুমি আমাকে একটা ইনফরমেশন দিলা টোটাল, যে টোটাল স্যার 3000 টাকা উঠেছে। ওকে ফাইন, আমি এখন এখানে কোনোভাবেই বুঝতে পারছি না যে 3000 টাকা উঠেছে, এখন আসলে কার কন্ট্রিবিউশন কতটুকু আমি বুঝতে পারছি না। সেক্ষেত্রে তোমাকে আমি বললাম যে তুমি আমাকে মিন বলো তো, মিন ভ্যালু কত, অ্যাভারেজ কত টাকা উঠেছে, অ্যাভারেজ কত উঠেছে, তখন তুমি টোটালটাকে সংখ্যা দিয়ে ভাগ করে বললে যে স্যার অ্যাভারেজ প্রতিজনে এত টাকা দিয়েছে। ওকে, তুমি বললা যে অ্যাভারেজ করে দেখলা, 3000কে 180 দিয়ে ভাগ করে তুমি একটা অ্যামাউন্ট পাইছো, কথার কথা মনে করো 100 টাকা।
বা 150 টাকা, ধরলাম 150 টাকা। হ্যাঁ, 150 টাকা, যে স্যার অ্যাভারেজ 150 টাকা করে দিয়েছে। কিন্তু এক্ষেত্রে তো ওই যে আইডি 1 তো 10 টাকা দিয়েছিল, আবার আইডি 5 হয়তো দেখা গেছে সে 1000 টাকা দিয়েছে, এটা তো বোঝার কোনো ওয়ে নেই। সেটাকে তুমি রিপ্রেজেন্টেশনের জন্য কি করতে পারো, তুমি টোটালটা বললা, তুমি অ্যাভারেজ ভ্যালুটা বললা, তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন অ্যান্ড ভেরিয়েন্সও বলে দিলা, যে এই মিন ভ্যালু থেকে আমার ডাটাগুলোর ভেরিয়েশন কেমন হতে পারে, তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বলে দিলা। সো 180 জনের টাকার অ্যামাউন্ট 180টা ভ্যালু না বলে তুমি আমাকে কি করলা, তুমি আমাকে ইনফরমেশনটাকে কমায় 180টা ইনফরমেশন থেকে, 180 ইনফরমেশন থেকে তুমি আমাকে কমাই ইনফরমেশন, ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিলা শুধুমাত্র 4টা। সেটা কি কি? টোটাল অ্যামাউন্ট, অ্যাভারেজ ভ্যালু কত, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত, ভেরিয়েন্স কত। এই 4টা ইম্পর্টেন্ট ইনফরমেশনই এই 180 জনের টাকার অ্যামাউন্টটাকে রিপ্রেজেন্ট করছে। সো দ্যাট ইজ ভেরি ইন্টারেস্টিং। আমি 180টা ইনফরমেশন থেকে 4টে ইনফরমেশনে চলে গেলে আমার প্রসেস করা আমার জন্য খুব বেশি ইজি। হ্যাঁ, আমি বুঝতে পারবো, ওকে ফাইন। তার মানে সবাই এভারেজ 150 টাকা দিচ্ছে, এখানে ভেরিয়েন্স আমি দেখতে পাচ্ছি যে এরকম 500, 700, 800, অর্থাৎ কেউ কেউ হয়তো 1000 টাকাও দিয়েছে। আমি এখান থেকে বুঝতে পারবো জিনিসটা। সো ফিচার ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি এই কাজটাই করে। ফিচার ইঞ্জিনিয়ারিং বেসিক্যালি এই কাজটাই করে। ফিচার ইঞ্জিনিয়ারিং কাজটা কি করে, তোমার এখানে অনেকগুলো ইনফরমেশন থেকে সে তোমাকে মিনিংফুল কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিবে। এতগুলো ইনফরমেশন দিলে আমার তো ডাটা অ্যাকুইজিশন সিস্টেমের প্রসেস করাটা খুব টাফ। আমি তার চেয়ে বরং কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন দিয়ে দিতে পারি। সেই ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলো যদি আমি দিতে পারি, তাহলে আমার ডাটা অ্যাকুইজিশন সিস্টেম সেগুলো নিয়ে অ্যানালাইসিস করতে পারবে, একটা ডিসিশনে যেতে পারবে যে প্রতিজন অ্যাভারেজে এত টাকা দিয়েছে, আমরা কত করে টাকা দিলে অ্যাভারেজে আমরা পিকনিকটা আয়োজন করতে পারবো। সো সেজন্যই অ্যাকচুয়ালি ফিচার ইঞ্জিনিয়ারিং, অর্থাৎ টোটাল ডাটা থেকে কিছু ফিচারে চলে আসা। আমাদের র ডাটা ছিল, সেটাকে আমরা প্রি প্রসেস করে নিলাম। এখন এই প্রি প্রসেসড হাজার হাজার লক্ষ কোটি ডাটা থেকে আমি কিছু ইম্পর্টেন্ট ফিচার বের করে তুলবো। সেই ইম্পর্টেন্ট ফিচার বের করতে গিয়ে খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ফিচার সিলেকশন। ফিচার সিলেকশন, আমি কি কি ফিচার নিব, ফিচার সিলেকশন। ফিচার সিলেকশনটা আমার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট, কোন ফিচার গুলোকে নিব। যেমন আমি টাকার অ্যামাউন্ট বললাম, সেক্ষেত্রে আমার মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভ্যারিয়েন্স আমাকে হেল্প করছে। একইভাবে আমি যে ডাটা নিয়ে কাজ করছি তার জন্য কোন ফিচারগুলো আসলে আমার জন্য ইম্পর্টেন্ট হবে, এবং প্রতিটা ফিচার আন্দাজে নিলেই হবে না, তাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকতে হবে, ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন থাকতে হবে, এটা কোনো একটা মিনিং থাকতে হবে যে এই ফিচারটা আমাকে আসলে কি কাজে হেল্প করবে। সে মিনিংটা, যেমন আমি পার্টিকুলারলি যদি ইজির জন্য বলি, ইজির জন্য মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো স্ট্যাটিস্টিক্যাল এবং ফ্রিকোয়েন্সি ডোমেনের অনেকগুলো ফিচার বের করা হয়, এবং তাদের প্রত্যেকটার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। যেমন আমি যদি বলি তোমার ইজি ডাটা আছে, তুমি এটার প্রতিটা ব্যান্ডের, অর্থাৎ আলফা, বিটা, ডেল্টা, থিটা ব্যান্ডগুলোকে আলাদা করো। আলাদা করার পর প্রতিটা ব্যান্ডের তুমি মিন বের করো, মিন বা অ্যাভারেজ ভ্যালু বের করো। সে অ্যাভারেজ ভ্যালুটা কি ইন্ডিকেট করে, তার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি, জাস্ট সবাই বের করছে তাই আমি বের করলাম, সে তারা সবাইকে এমনি এমনি বের করেছে না, ব্যাপারটা মোটেও এমনটি নয়। ব্যাপারটি হচ্ছে তুমি যে ফিচারটি নিবে, যেমন তুমি অ্যাভারেজ ভ্যালুটি নিচ্ছ ইজি ডাটার, সেটা ইন্ডিকেট করে তোমার ব্রেইন ডাটাটা বেসলাইন থেকে কতটুকু দূরে, বেসলাইন থেকে কতটুকু শিফটিং তার হয়েছে। একইভাবে তুমি যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাও, সেটা ইন্ডিকেট করবে তোমার এই যে ডাটাটা কতটা ভ্যারিয়েন্স, ওর কতটা ডিস্ট্রিবিউটেড, সে বেসলাইন থেকে কতটুকু ডিস্ট্রিবিউটেড। একইভাবে স্কিউনেস, কার্টোসিস নিতে পারো, এগুলো ইন্ডিকেট করবে তোমার ইজি ডাটাটা ডিস্ট্রিবিউশনটা কেমন। দ্যাট ইজ, আমি বুঝাতে চাচ্ছি এগুলা তোমরা আম, আমি একটা পেপারের লাস্টে দেখাবো, আমার একটা হচ্ছে রিভিউ জার্নাল আছে, যেখানে হচ্ছে প্রতিটা ফিজিক্যাল সিগনিফিকেন্স নিয়ে বলা আছে ইজির ক্ষেত্রে, যে কোন ফিচারটা কে ইন্ডিকেট করে। আমি কি জাস্ট মোটের ওপর ধরেই একটা ফিচার নিয়ে নিলাম, ব্যাপারটা কি এমন? মোটেও তা নয়। তোমার এক্ষেত্রে ফিচারটা নিতে হবে, অবশ্যই তার ফিজিক্যাল সিগনিফিকেন্স থাকতে হবে। সো ফিচার সিলেকশনটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্টেন্ট। আমার অ্যাপ্লিকেশনের জন্য স্যার কোন ফিচারগুলো ইম্পর্টেন্ট আমি কোত্থেকে পাবো, সেটা আমি কিভাবে বুঝবো? গো ইনটু লিটারেচার রিভিউ। তুমি লিটারেচার রিভিউতে যাও, প্রিভিয়াস যারা এই ফিল্ডে কাজ করেছে, হতে পারে সেটা স্ট্রেস ক্লাসিফিকেশন বা ইমোশন রিকগনিশন, তারা কি কি ফিচার নিয়ে কাজ করেছে সেগুলো তুমি নোট ডাউন করো। সেই ফিচারগুলো এবার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন তুমি বের করো। ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন কি হতে পারে, গুগল করো, চ্যাট জিপিটি থেকে হেল্প নিতে পারো। আহ, তুমি বিভিন্ন রকমের সোর্স থেকে হেল্প নিয়ে তুমি এটার ফিজিক্যাল সিগনিফিকেন্সটা কি পড়তে পারো, এবং অবশ্যই তাদের রেফারেন্স থাকতে হবে কোত্থেকে নিয়েছো তুমি ফিজিক্যাল সিগনিফিকেন্সটুকু। ওকে, তোমার ফিচার সিলেকশন হয়ে গেল, দেন তুমি যাবা ফিচার এক্সট্রাকশন। আমি যদি বলি অ্যাভারেজ ভ্যালু বের করো, অ্যাভারেজ ভ্যালুর জন্য ম্যাথ ল্যাবে শুধুমাত্র মিন কমান লিখাটাই যথেষ্ট, স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য এসটিডি লিখাটাই যথেষ্ট, ভেরিয়েন্সের জন্য ভিএআর, স্কিউনেস এর জন্য এসকে ইডব্লিউ। দ্যাট ইজ তোমার প্রতিটার বিল্ট ইন ফাংশন আছে।
এবার তুমি ফিচার গুলো তোমার ডাটা থেকে বের করে নিবা। দেন ফিচার বের করার পরে ফিচার গুলোকে অবশ্যই স্কেলিং এবং নর্মালাইজেশন করে নিতে হবে। অনেক স্টুডেন্ট আছে এই জিনিসটা নিয়ে স্ট্রাগল করে, এই যে ডাটা বা যে কোনো ডাটা নিয়ে কাজ করে, ফিচার সিলেক্ট করে, ফিচারকে এক্সট্রাক্ট করে, বাট ফিচারকে ক্লাসিফায়ারে যাওয়ার আগে ফিচারকে স্কেলিং এন্ড নর্মালাইজ করে নেয় না। যদি এটা না করো তোমার রেজাল্ট শিওরলি ফলস আসবে। রেজাল্টের উপরে তুমি পাবলিকেশন যাওয়াটা কঠিন হবে, ওভারফিটিং হবে। ওভারফিটিং মানে তোমরা অনেকে বুঝতেছো না, আমি একটু পরে দেখাবো। সো ফিচারকে অবশ্যই স্কেলিং এন্ড নর্মালাইজেশন করতে হবে। নর্মালাইজেশন বলতে আমি কি বুঝাচ্ছি আসলে, মনে করো তোমার এখানে একটা ফিচারের ভ্যালু আছে একটা কলামের মধ্যে অনেকগুলা, কোনোটা 2, কখনো কোনোটা 7, কোনোটা আবার 700। সো আমি যেটা করব, এগুলোকে তাদের ম্যাক্সিমাম মান দিয়ে ভাগ করে দিব, নর্মালাইজ করে ফেলবো, 700 দিয়ে ভাগ করে ফেলবো, যাতে করে ওভারঅল ফিচার ম্যাট্রিক্সটার ভ্যালুটা 0 থেকে 1 এর মধ্যে হয়। ম্যাক্সিমাম মান দিয়ে ভাগ করে করে আমি এটা এনশিওর করব। তাহলে আমার রেজাল্টের মধ্যে কোনো বায়াসনেস আসবে না। সো ফিচার ট্রান্সফরমেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। দ্যাট ইজ আমাকে ফিচার বের করার পরে আমাকে স্কেলিং এন্ড নর্মালাইজেশনটা করে নিতে হবে। দেন একটা ফিচার ম্যাট্রিক্স আমরা করে নিব, ফিচার ক্রিয়েশন, ফিচার ম্যাট্রিক্স আমরা ক্রিয়েট করে নিব। ধরো এই ধরনের একটা ফিচার ম্যাট্রিক্স আমাদের আসবে যেখানে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস এবং বিভিন্ন ফিচার গুলো থাকবে। শেষে থাকবে আমাদের লেভেল, যেটার ভিত্তিতে আমরা মেশিন লার্নিং মডেলকে ট্রেন আপ করাবো। সো ওভারঅল ফিচারের প্রসেসটা হচ্ছে এরকম। তোমাকে তোমার লিটারেচার দেখে হচ্ছে তোমাকে প্রথমে তোমার ফিল্ড অফ ইন্টারেস্টের যে বেস পেপার থেকে তোমাকে ফিচার গুলোকে বের করে ফেলতে হবে, কোন ফিচার গুলো তোমার জন্য ইম্পর্টেন্ট। দেন সেগুলোকে তুমি বের করবে, সেগুলোকে স্কেলিং এন্ড নর্মালাইজেশন করে নিবে, ফাইনাল একটা ফিচার ম্যাট্রিক্স তোমরা করে ফেলবা। ওকে, ফিচার ম্যাট্রিক্স এখানে আমি যে ডাটাটা একটু আগে তোমাদেরকে দেখালাম সেটা কিছু প্রসেসিং আমি এখানে ম্যাথল্যাবে জেনারেট করে দেখাচ্ছি। আমি প্রি প্রসেসড যে ডাটাটা একটু আগে পেয়েছি, সেটা যে কোনো একটা চ্যানেলের থেকে ওর 4টা ব্যান্ডকে আমি আলাদা করে নিলাম, থিটা, আলফা, বিটা, গামা। ফ্রিকোয়েন্সি একটা থেকে একটাতে বেশি। থিটা হচ্ছে আপ টু 7 হার্জ, আলফা একটু 12 হার্জ, এটা 13 থেকে 30, এটা 30-র ঊর্ধ্বে। তো আমি ডেল্টাটাকে বাদ রাখছি কারণ ডেল্টাটা খুবই কম ফ্রিকোয়েন্সির এবং ওর ন্যাচারাল ইনফরমেশন আমার অ্যাপ্লিকেশনের জন্য ইম্পর্টেন্ট ছিল না, তাই সেটাকে বাদ রাখছি। স্যার আমরা এটা কিভাবে করব? এটা করার জন্য দুটো ওয়ে আছে। এক, ব্যান্ড পাস ফিল্টারিং করে নিতে পারো। তুমি যে প্রি প্রসেস ডাটাটা পাবা, তোমার থিটার রেঞ্জ মনে করো পয়েন্ট কত, 4 থেকে 7 হার্জ। 4 থেকে 7 হার্জ হচ্ছে থিটা। সো তুমি যদি একটা ব্যান্ড পাস ফিল্টারের মধ্যে দিয়ে তোমার ইজি ডাটাটাকে পাস করে দাও 4 থেকে 7 হার্জ ব্যান্ড পাস ফিল্টার, তাহলে সে আউটপুট হচ্ছে তোমাকে থিটা ব্যান্ডটা দিয়ে দিবে। একইভাবে আলফা, একইভাবে বিটা, একইভাবে গামা। অথবা আরেকটা টেকনিক আছে ডিডব্লিউটি, ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম। ডিসক্রিট ওয়েভলেট ট্রান্সফর্ম ব্যবহার করেও তোমরা এটা আলাদা করতে পারবে। এগুলো যথেষ্ট টিউটোরিয়াল আছে আমার স্টুডেন্টদের কাছে, কিছু ভিডিও এবং আমার ক্লাসের স্লাইড এবং প্রেজেন্টেশন স্লাইডও আছে যেখানে আমি কোডিং সহ ল্যাব করিয়েছি। চাইলে তোমরা এগুলো ওপেন সোর্স কালেক্ট করে নিতে পারবা বিএমই 4th ইয়ার স্টুডেন্টদের থেকে, যে কিভাবে আমরা এই ব্যান্ডগুলোকে আলাদা করতে পারি। এগুলোর উপর আমার একটা স্লাইডই আছে, ঠিক আছে? বিপিএফ, ব্যান্ড পাস ফিল্টারিং এবং ডিডব্লিউটি টেকনিক ব্যবহার করে আমরা এগুলোকে আলাদা করতে পারি। ওকে ফাইন। দেন আমরা বিভিন্ন রকমের ফিচারের মধ্যে একটা ফিচার হচ্ছে পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি, অর্থাৎ পাওয়ার। যেমন আমি থিটা ব্যান্ডের পাওয়ার বের করেছি, দেন আলফা ব্যান্ডের, অর্থাৎ এই পার্টিকুলার একটা চ্যানেলের ডাটা আমি একটু দেখাই দিয়ে আসি, অনেক হয়তো ভুলে গেছি। আমি শুধুমাত্র এই চ্যানেলের ডাটাটা নিলাম, এই যে প্রি প্রসেসড এই চ্যানেলের ডাটাটা, F3 চ্যানেলের ডাটা। এই ডাটার থেকে আমরা কি করলাম, এই ডাটা থেকে তার 4টা ব্যান্ডকে আমি আলাদা করলাম, করার পর তাদের পাওয়ার বের করেছি। যেমন এটা হচ্ছে ওয়েলস পিরিয়ডোগ্রাম ব্যবহার করে হচ্ছে আমরা এটা পাওয়ারটা বের করেছি। এটা হচ্ছে তোমার ওয়েলস পিরিয়ডোগ্রাম থেকে থিটার পাওয়ার, আলফার পাওয়ার, বিটার পাওয়ার, গামার পাওয়ার, এগুলো সব বিল্ট ইন কমান্ড পাওয়া যায়। কিভাবে তুমি ব্যান্ড আলাদা করার পর তুমি পাওয়ার গুলো বের করার জন্য, যেমন ম্যাথল্যাবে তুমি ওয়েলস পিরিয়ডোগ্রাম দিয়ে পাওয়ার বের করার জন্য পি ওয়েলস লেখাই যথেষ্ট, সেটা দিয়ে তুমি পাওয়ার গুলো বের করতে পারবে। সো এটাও একটা ইম্পর্টেন্ট ফিচার। আমি যেহেতু ইজি নিয়ে আজকে বলেছিলাম, ফিচার ইঞ্জিনিয়ারিং নিয়ে বলবো, সো ইজির ক্ষেত্রে বেসিক ফিচার গুলো কি কি আমি একটু দেখাই দিই। ইজির ক্ষেত্রে স্ট্যাটিস্টিক্যাল অ্যান্ড ফ্রিকোয়েন্সি ডোমেন ফিচার হতে পারে। সেক্ষেত্রে একদম কমন হচ্ছে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কিউনেস, কার্টোসিস এবং কিছু জর্থ প্যারামিটার্স আছে। জর্থ প্যারামিটার্স হচ্ছে অ্যাক্টিভিটি, মোবিলিটি, কমপ্লেক্সিটি। প্রত্যেকটার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। আমার একটা পেপার আছে, আমি স্লাইডের শেষে দিয়ে রেখেছি, সেখানে প্রতিটা ফিজিক্যাল সিগনিফিকেন্স পেয়ে যাবা। যে আমরা কি এটা জাস্ট মুখস্থ যে ফিচারগুলো বের করে নিলাম স্ট্যাটিস্টিক্যাল ফিচারগুলো, না, এটা সবার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। সো তুমি যে ফিল্ডে কাজ করছো, তোমার যে ফিচার লিস্ট আছে তাদের ফিজিক্যাল সিগনিফিকেন্স অবশ্যই থাকতে হবে। সো এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ফিচার: মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কিউনেস,
কার্টোসিস এবং জর্ড প্যারামিটারস, এগুলো হচ্ছে বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল ফিচারকে ইন্ডিকেট করে। অ্যান্ড দেন তুমি স্পেকট্রাল এন্ট্রপি, ডিফারেন্সিয়াল এন্ট্রপি, স্যাম্পল এন্ট্রপি, দ্যাট ইজ ডিফারেন্ট এন্ট্রপি, এন্ট্রপি ভ্যালু, এগুলো স্ট্যাটিস্টিক্যাল ফিচার। ফাইনালি আসি কিছু ফ্রিকোয়েন্সি ডোমেন ফিচার হতে পারে, যেমন অ্যাভারেজ পাওয়ার, একটু আগে আমরা ব্যবহার করেছি। ম্যাথল্যাবে ব্যান্ড পাওয়ার কমান্ড দিয়েও বের করা যায়, বা ওয়েলস স্পিরিটোগ্রাম দিয়ে যে পাওয়ার স্পেকট্রাল ডেন্সিটি যে ফিচারটা আমরা বের করেছিলাম সেটা থেকে বের করা যায়। ঠিক আছে, এটা ছাড়াও কিছু ইন্ডেক্স আছে, অ্যাপ্রোচ উইথড্রল ইন্ডেক্স, ব্যালেন্স ইন্ডেক্স, এগুলো সব বিভিন্ন হচ্ছে ফিচার ইন্ডিকেট করে। মোটামুটি এগুলাই এই যে অ্যানালাইসিস যারা করতেছো বা করবা, তাদের জন্য আসলে এই ফিচার গুলো হলেই হবে, প্রতিটার ফিজিক্যাল সিগনিফিকেন্স আছে। আমরা এগুলো থেকে হচ্ছে যে দেখে বলে দিতে পারবো যে আসলে কার কেমন। একটু আগে বলেছিলাম যে আজকের ক্লাসে কে কতটুকু মনোযোগ দিচ্ছে, আমি কিন্তু এই বিটা এবং গামা পাওয়ার দেখলে বুঝবো। যেমন ধরো তোমার বিটা এবং গামা পাওয়ারের ম্যাক্সিমাম মান কত, এটা আমরা এখান থেকে ইজিলি বের করতে পারি। তোমার ফ্রেন্ডেরটা কত সেখান থেকে দেখতে পারি। যদি দেখতে পারি যে তোমার বিটা এবং গামা ব্যান্ডের পাওয়ারের মানটা অনেক বেশি, তাহলে আমরা স্বাভাবিকভাবে ডিসিশন দিতে পারবো যে তোমার এই সেশনের মধ্যে অনেক বেশি মনোযোগ আছে তোমার ফ্রেন্ডের চেয়ে। তোমার ফ্রেন্ডের যদি দেখি যে থিটা পাওয়ার অনেক বেশি হয়ে গেছে বা ডেল্টা পাওয়ারটা অনেক বেশি তোমার তুলনায়, তার মানে সে অলরেডি ঘুমের স্টেজে চলে গেছে। সো এখান থেকে এই ডিসিশন গুলো দেওয়া সম্ভব, খুব ইন্টারেস্টিং। সো ফিচার ইঞ্জিনিয়ারিং নিয়ে এটা অনেকটা থিওরিটিক্যাল ক্লাস হয়ে যাচ্ছে, আমি আর বেশি কিছু বলবো না। এই ফিচার গুলো আমরা বের করতে পারি। সো উই আর ডান উইথ বেস পেপার সিলেকশন, ডাটা কালেকশন, প্রি প্রসেসিং এন্ড ফিচার ইঞ্জিনিয়ারিং। সো ফাইনালি আমরা একটা ফিচার ম্যাট্রিক্স পাবো। নাও রেজাল্ট অ্যানালাইসিস। আমি এই ফিচার ম্যাট্রিক্স পাওয়ার পর কি করতে পারি? দুই রকমে রেজাল্ট অ্যানালাইসিস করা যায় আমাদের যে কোনো বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং এর ক্ষেত্রে এবং ইমেজ প্রসেসিং এর ক্ষেত্রে। দুই রকমের অ্যানালাইসিস করা যায়। নাম্বার ওয়ান, ক্লাসিফিকেশন। মেশিন লার্নিং অ্যাপ্লাই করে বিভিন্ন ক্লাসিফিকেশন অ্যালগরিদম চালানো যায়। ক্লাসিফিকেশন অ্যালগরিদম, সাপোর্ট ভেক্টর মেশিং, এসভিএম, কেএনএন, আরএফ, ডিপ লার্নিং, বিভিন্ন রকমের মডেল রান করা যায়। মডেল রান করে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন করতে পারি, যেমন ম্যালিগন্যান্ট না বিনাইন ক্যান্সার, ক্যান্সারের ক্লাসিফিকেশন, নর্মাল না অ্যাবনর্মাল পেশেন্ট, পার্কিনসন ডিজিজ আছে কি নাই, আলজাইমার আছে কি নাই, কোনো একটা প্রেফারেন্স আছে কি নাই, হ্যাপি না স্যাড, স্ট্রেস পড়েছে কি পড়েনি। সো এই ধরনের বাইনারি বা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন আমরা করতে পারি বিভিন্ন মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করে। এটা তোমার যে ফিচার ম্যাট্রিক্সটা হয়েছে, সেই ফিচার ম্যাট্রিক্সকে লেভেল সহ তুমি আপলোড করে দিলে হবে। এগুলো এখন বিল্ট ইন হয়ে গেছে। 4-5 বছর আগেও এগুলো হাতে কোডিং করতে হতো, এখন এগুলো অনেক অ্যাডভান্স অ্যালগোরিদম চলে আসছে এবং বিল্ট ইন কোড পাইথন এবং ম্যাথল্যাবে টুলবক্স হয়ে গেছে। এবং ম্যাথল্যাবে ক্লাসিফায়ার অ্যাপও আছে, যেখানে আমরা সরাসরি ক্লাসিফায়ার অ্যাপ রান করে ফিচার ম্যাট্রিক্স থেকে হচ্ছে আমরা ক্লাসিফিকেশন গুলো করতে পারি। তবে আমি রিকমেন্ড করব যে কোনো একটা অ্যালগোরিদমের জন্য যেটাতে তোমার সবচেয়ে ভালো অ্যাকুরেসি আসে, সেটা ক্লাসিফায়ার অ্যাপে দেখার পর নিজেও একটু কোডিং করে ক্লাসিফাই করে দেখবে সিমিলার অ্যাকুরেসি আসছে কিনা। সো সেটা তোমার কনফিডেন্সটা বাড়াবে রেজাল্টের উপর। সো একটা হতে পারে এই ধরনের বাইনারি বা মাল্টি ক্লাস ক্লাসিফিকেশন, ডিজিজ ক্লাসিফিকেশন, এই ধরনের এক ধরনের অ্যানালাইসিস, রেজাল্ট অ্যানালাইসিস হতে পারে তোমার ফিচার উপর। আরেক ধরনের অ্যানালাইসিস হতে পারে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস কি কি হতে পারে? যেমন টি টেস্ট, কাই স্কোয়ার টেস্ট, অ্যানালাইসিস অফ ভেরিয়েন্স, অ্যানোভা, ম্যানোভা, আম, বা স্লো রেট অ্যানালাইসিস, লো রেট অ্যানালাইসিস, এই ধরনের বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস হতে পারে। তো এটা ডিপেন্ড করবে তোমার অ্যাপ্লিকেশনের উপর এবং তোমার বেস পেপার লিটারেচারে কোন ধরনের কাজ করেছে, সেটা কি ক্লাসিফায়ার নাকি স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। সো ভয়ের কিছু নাই, আমি এক্ষেত্রে মোটেও সময় নষ্ট করবো না, কারণ এগুলো সব বিল্ট ইন বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবল নিয়ে এসেছে টেকনোলজি। বর্তমান টেকনোলজি অনেক অ্যাডভান্সড। এগুলোর জন্য জাস্ট সিম্পল, আমি যদি ম্যাথল্যাবের কথাই বলি, সেখানে ক্লাসিফায়ার অ্যাপ আছে, এবং পাইথন এবং ম্যাথল্যাবে ক্লাসিফায়ার এবং স্ট্যাটিস্টিক্যাল বেশ কিছু টুল ফ্রি অ্যাভেলেবল আছে, জাস্ট আমাকে ব্যবহার করা শিখতে হবে। আগে যেটা হতো নিজেদেরকে বানায় নিতে হতো, তারপর ইউজ করতে হতো, আর এখন হচ্ছে এগুলো বিল্ট ইন আছে। তোমাকে জাস্ট সার্চ করে ওটার ইউজেসটা কিভাবে করতে হবে একটু দেখে নিতে হবে। যদি দেখে নাও তাহলে তুমি মেশিন লার্নিং মডেল অ্যাপ্লাই করতে পারবা, স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসও করতে পারবা। এবং বেসিক্যালি যদি আমি ম্যাথল্যাবের কথা বলি, ম্যাথল্যাবে তুমি মেশিন লার্নিং কিভাবে অ্যাপ্লাই করতে হয় ক্লাসিফায়ার অ্যাপ থেকে 5 থেকে 6 মিনিট লাগবে তোমার। অনেকের হয়তো বিশ্বাস হচ্ছে না, বাট দ্যাটস ট্রু। অনলি 5 থেকে 6 মিনিট লাগবে তুমি ফিচার ম্যাট্রিক্স করার পর কিভাবে তুমি ক্লাসিফায়ার দিয়ে বিভিন্ন মেশিন লার্নিং মডেল রান করবে দেখার জন্য 5 থেকে 6 মিনিট সময় লাগবে। একইভাবে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিসের জন্য আর্ট সফটওয়্যার আছে। এটা ছাড়াও আমার ম্যাথল্যাবে এবং পাইথনে অনেকগুলো টুলবক্স চলে এসেছে, যেটা দিয়ে সহজে আমরা অ্যানোভা, ম্যানোভা বা স্লোরেট অ্যানালাইসিস এই জিনিসগুলো করতে পারি। 5 থেকে 7 মিনিট সময় ব্যয় করে কিন্তু আমরা এগুলো শিখতে পারি। সো তোমার অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে তুমি দুই ধরনের প্রবলেমে যেতে পারো, একটা হচ্ছে ক্লাসিফিকেশন আর একটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস। তো হয়ে গেল আমাদের রেজাল্ট অ্যানালাইসিস। এটার পারফরমেন্স ইভালুয়েশনের জন্য বিভিন্ন ক্রাইটেরিয়া আছে। কেউ যদি ক্লাসিফিকেশন প্রবলেমের দিকে অলরেডি হয়তো অনেক দূর আগাই গেছো,
বা অনেকে ক্লাসিফিকেশন করবা, ডিজিজ ক্লাসিফিকেশন বা অ্যালজাইমার, পার্কিনসন এই ধরনের, বা স্ট্রেস। মোস্ট অফ দ্য স্টুডেন্টস আমাদের আন্ডারগ্রেডে ক্লাসিফিকেশন প্রবলেমই বেশি করে আমি দেখেছি। সো ক্লাসিফিকেশন প্রবলেমের দিকে যদি আমরা যাই, সেক্ষেত্রে পারফরমেন্স ইভালুয়েশন, তোমার মেশিন লার্নিং মডেলটা কতটুকু ভালো কাজ করেছে সেটার জন্য তোমাদেরকে কিছু পারফরমেন্স প্যারামিটার লাগবে। কমন পারফরমেন্স প্যারামিটারগুলো হচ্ছে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স এবং রক অ্যানালাইসিস। সব কিছু বিল্ট ইন আছে। এখন তোমাকে জাস্ট কিছু ক্যালকুলেশন করতে হবে ট্রু পজিটিভ ফলস পজিটিভ থেকে, এগুলো অ্যাড্রেস করে আর কি। যেমন আমার এটা হচ্ছে কনফিউশন ম্যাট্রিক্স। কনফিউশন ম্যাট্রিক্স থেকে এগুলো এগুলো ম্যাথল্যাবে জেনারেটেড করা। ম্যাথল্যাব থেকে তুমি সরাসরি কনফিউশন ম্যাট্রিক্সটা জেনারেট করতে পারবা। একইভাবে পাইথনেও সম্ভব, জুপিটার ল্যাব ব্যবহার করে সরাসরি আমরা কনফিউশন ম্যাট্রিক্স জেনারেট করতে পারি। এবং এটা হচ্ছে রক অ্যানালাইসিস। রক অ্যানালাইসিসে গার্ফও তুমি ক্লাসিফায়ার অ্যাপ রান করে সেখানে বিল্ট-ইন কোডিং করে দেওয়া আছে, চাইলে তুমি গ্রাফ জেনারেট করতে পারবা। তো এটার সিগনিফিকেন্সটা কি রক অ্যানালাইসিসের? তোমার এটা হচ্ছে অ্যাকুরেসিটাকে ইন্ডিকেট করছে। তোমার এই যে এটা হচ্ছে বর্তমান তোমার মেশিন লার্নিং মডেলের অবস্থা, এটা যত লেফট টপ কর্নারে যাবে তোমার অ্যাকুরেসি তত ভালো, এবং তোমার এই ব্লু শেডেড অংশটার এরিয়া যত বেশি আসবে তত ভালো। যেমন আমি এখানে দেখতে পাচ্ছি AUC, দ্যাট ইজ এরিয়া আন্ডার দ্য কার্ভ, 0.92, দ্যাট ইজ 92%। দ্যাট ইজ এ মডেলের অ্যাকুরেসি নিয়ার অ্যাবাউট 92%, সেটা ইন্ডিকেট করছে। তো এগুলো হচ্ছে বিভিন্ন পারফরমেন্স প্যারামিটার, যেটা তুমি প্রিভিয়াস কাজের সাথে তুলনা করার জন্য ব্যবহার করতে পারো। আমার কনফিউশন ম্যাট্রিক্স এবং রক অ্যানালাইসিস গ্রাফ, এটা এখানে ব্যবহার করা সম্ভব। লাস্ট যেটা সেটা হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য। স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস যদি কেউ করে থাকি, সেক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্স বের করতে হবে কায়েস্কার টেস্ট, টি টেস্ট, এগুলো থেকে পি ভ্যালু দিয়ে সেটাকে ইন্ডিকেট করে। স্ট্যাটিস্টিক্যাল অর্থাৎ আমি যে অ্যানালাইসিসটা করেছি বিহেভিয়ার অ্যানালাইসিস, যে সবাই আম, এটা কোনো একটা প্রবলেম যেটা নিয়ে আমি কাজ করেছি, যেটাকে ক্লাসিফিকেশন প্রবলেম হিসেবে দাঁড় করানো সম্ভব না, সেক্ষেত্রে আমাকে স্ট্যাটিস্টিক্যাল অ্যানালাইসিস করতে হবে। যেমন আমি ব্রেইনের মধ্যে এই এই ধরনের চেঞ্জগুলো পেয়েছি, আমি বিভিন্ন সাবজেক্ট নিয়ে অ্যানালাইসিস করেছি, দেখেছি যে তারা যখন এই কাজটা করে তখন তার আমি ফ্রন্টাল লোবে আমি দেখেছি তার আলফা ওয়েভটা অনেক কমে যায়, বা আমি দেখেছি অক্সিপিটালে তার বিটা ওয়েভটা খুব বেড়ে যায়। এই যে যে এই ধরনের ডিসিশন গুলো, বা আমি কোনো কোরিলেশন পেয়েছি যে অক্সিপিটালের সাথে আমি দেখেছি প্যারাইটালের আলফা ব্যান্ডের একটা কোরিলেশন আমি খুঁজে পেয়েছি, এই যে একটা কনক্লুশন আমি আসতেছি, সে রেজাল্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা। এটা কি শুধুমাত্র একজন পার্সনের ক্ষেত্রে হয়েছে, না অনেক পার্সনেরই এমন হয়? অর্থাৎ তোমার রেজাল্টটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা সেটা খুব বেশি ইম্পর্টেন্ট। সো সেটাকে বের করার জন্য আমাদেরকে অ্যানোভা, ম্যানোভা এবং টি টেস্ট, এই ধরনের টেস্টগুলো করতে হয়। সেখানে একটা পি ভ্যালু ইন্ডিকেট করে। যদি তোমার পি ভ্যালু লেস দেন 0.05 হয়, দ্যাট ইজ তোমার রেজাল্ট সিগনিফিক্যান্ট, স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। বাট পি এর মান যদি গ্রেটার দেন অর ইকুয়াল 0.05 হয়, তাহলে স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিক্যান্ট। অনেক স্টুডেন্টই অনেক বেস পেপার নিয়ে অলরেডি কাজ করে ফেলেছে বা কাজ করছে, বুঝতে পারছে না যে এটা একটা ক্লাসিফিকেশন প্রবলেম দাঁড়াচ্ছে না। বা আমাদের মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের একটা মাথায় ধারণাই হচ্ছে যে ক্লাসিফিকেশন মেশিন লার্নিং মডেল ছাড়া কোনো রকমের অ্যানালাইসিস, প্রসেসিং বা অ্যাপ্লিকেশন করা যায় না। কথাটা সম্পূর্ণ ভুল। আমরা চাইলে বিভিন্ন রকমের ব্রেইন প্যাটার্নের চেঞ্জেস গুলাকে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা সেটাকে শো করেও আমরা পাবলিকেশনে যেতে পারি, এবং সেটাও একটা খুব ভালো রিসার্চ হয়। সেক্ষেত্রে আমাকে টেস্ট করে দেখাতে হবে পি ভ্যালু লেস দেন 0.05 কিনা, অর্থাৎ আমি যে কনক্লুশনটা টানতেছি সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা। So I hope everyone understands result analysis. So base paper, data collection, pre-processing, ফিচার ইঞ্জিনিয়ারিং এবং রেজাল্ট অ্যানালাইসিস আমরা দেখলাম। নেক্সট যেটা, সেটা হচ্ছে পাবলিকেশন, যেটার জন্য আমরা এতক্ষণ ধরে ওয়েট করতেছি বা এত কষ্ট করতেছি। আমরা সবারই একটা মোটো থাকে যে আমরা ফাইনালি একটা পাবলিকেশনে যাব, বাইরে পিএইচডি বা এমএস এর জন্য যাব। সো পাবলিকেশনটা আসলে কিভাবে? সো পাবলিকেশনটা আর জন্য আমরা কোন একটা রেজাল্ট বের করে নিয়ে আসলাম, এখনই আমরা হচ্ছে পাবলিকেশন চলে যাব। বাট প্রবলেমটা হচ্ছে এই জায়গায়, আমরা যে কোনো সময় একটা অ্যানালাইসিস আমরা দাঁড় করে ফেলি, মডেলটা দাঁড় করে ফেলি, পাবলিকেশন বাট কিছু চ্যালেঞ্জ আমাদেরকে ফেস করতে হবে। এটা এত ইজিলি আসলে পাবলিকেশনে দেখা যাচ্ছে যে আমি একটা কনক্লুশন টেনে ফেললাম, সেটা দিয়ে কি পাবলিকেশন পসিবল? নট সো ফাস্ট। এক্ষেত্রে একটু চ্যালেঞ্জ ফেস করতে হয়, যেটা মোস্ট অফ দা ফোর্থ ইয়ার স্টুডেন্টস বর্তমানে ফেস করতেছো, বা আমার থার্ড ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্টরা যারা শীঘ্রই কাজ শুরু করবো বা করতেছো, তাদেরও আসলে কিছু প্রবলেম ফেস করে, চ্যালেঞ্জ ফেস করে। সেই প্রবলেমগুলো আমি একটু বলবো, কমন কি কি চ্যালেঞ্জ গুলো থাকে। আমি পাবলিকেশন পর্যন্ত যেতে পারছি না কেন, প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে সবার কমন চ্যালেঞ্জ যেটা, সেটা হচ্ছে আনব্যালেন্সড ডাটা সেট। তুমি যদি কোনো একটা ডিজিজ নিয়ে কাজ করো, স্বাভাবিকভাবে তুমি যদি নিজেও কোনো একটা ডাটা ডেভেলপ করো, তোমার কাছে ডিজিজের ডাটা তুমি পাবা না। কথার কথা, তুমি পার্কিনসন ডিজিজ নিয়ে কাজ করতেছো, তো তুমি পার্কিনসনের পেশেন্ট পাবা কোথায়?
তুমি যদি চুয়েটে ডাটা কালেক্ট করো, তুমি তোমার ফ্রেন্ডের থেকে ডাটা নিলা, সবাই হচ্ছে নর্মাল সাবজেক্ট। সো নর্মাল সাবজেক্টের ডাটা অনেক বেশি হয়ে যাবে। তুমি যদি 2 4 জন 6 জন পার্কিনসন ডিজিজের ডাটাও কোনো একটা হসপিটালে গিয়ে বের করো, তাদের থেকে যদি তুমি ডাটাও নাও, সেক্ষেত্রেও ডাটা সেটটা আনব্যালেন্সড হবে। অর্থাৎ তোমার ডাটা সেটটা এমন যেখানে কোনো একটা ক্লাস, পেশেন্ট হোক, ডিজিজ হোক, বা অন্য যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রেও প্রযোজ্য, কোনো একটা ক্লাসের ডাটা তোমার কাছে খুব কম, অন্য একটা ক্লাসের ডাটা অনেক বেশি। এই ধরনের আনব্যালেন্স ডেটা সেট যদি থাকে, তার মানে কি আমরা ক্যান্সার ডিটেকশন নিয়ে কাজ করতে পারবো না, বা কোনো একটা ডিজিজ ডিটেকশন নিয়ে কাজ করতে পারবো না? না, মোটেও না। বর্তমানে টেকনিক চলে আসছে, সিনথেটিক মাইনরিটি ওভার স্যাম্পলিং টেকনিক, স্মোচ বলে। তোমার যে ডাটাটা কম, তুমি ফিচার বের করার পর যে ডাটা সেটটা হবে, মনে করো এতগুলো হচ্ছে সব নর্মাল ডাটা, শেষে শুধুমাত্র এতটুকু পর্যন্ত, শেষের অংশটুকু মনে করো, সবগুলো হচ্ছে উপরের দিকের প্রথমগুলো সবগুলো অংশ হচ্ছে যে নর্মাল ডাটা আমার, শেষে মনে করো জাস্ট এতটুকু পর্যন্ত পোর্শনটুকু আছে হচ্ছে যে আমার অ্যাবনর্মাল ডাটা। সো আমাকে কি করতে হবে? ফিচার ইঞ্জিনিয়ারিং করার পর এই ফিচার ম্যাট্রিক্সে এই ডাটাটাকে স্মোট করে, স্মোট অ্যালগোরিদম ব্যবহার করে এই ডাটাটাকে বাড়াই ফেলতে হবে, রো সংখ্যা আমাকে বাড়াই ফেলতে হবে, যাতে করে ডাটা সেটটা ব্যালেন্সড হয়ে যায়। সেটার জন্য স্মোট টেকনিক কমনলি ইউজড হয়, এবং এটা পাবলিশড আইইইই ট্রানজাকশন পেপারের একটা টেকনিক, যেটা অলরেডি রিকগনাইজড। সো এই টেকনিকটা অ্যাপ্লাই করে আমি ডাটা সেটটাকে ব্যালেন্স করে ফেলতে পারি। যদি আমি ব্যালেন্সড ডাটা সেট না করি, তাহলে সেক্ষেত্রে আমি যে একটু আগে বিভিন্ন পারফরমেন্স প্যারামিটারগুলোর কথা বলে আসছি, অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, এফ ওয়ান স্কোর, তুমি যদি একটা মডেল ট্রেন করো যেখানে শুধুমাত্র নর্মাল সাবজেক্টের ডাটাই বেশি, ডিজিজের ডাটা একদম নাই, বা একটা ক্লাসের ডাটাই আছে আরেকটা ক্লাসের ডাটা নাই মনে করো, সেক্ষেত্রে তোমার এটা মডেলটা কি করবে? শুধুমাত্র এই জিনিসটাকে রিকগনাইজ করা ভালো মতো শিখবে। সেক্ষেত্রে দেখা যাবে যে তোমার ট্রু নেগেটিভের মান, অথবা F1 স্কোর, প্রিসিশন, রিকল, সেন্সিটিভিটি, যে পারফরমেন্স প্যারামিটার গুলো বললাম, এগুলার মান খুব খারাপ আসবে। এখান থেকে বোঝাই যাবে যে তোমার ডাটাটা আনব্যালেন্সড। ঠিক আছে? সো সেক্ষেত্রে অবশ্যই ইম্পর্টেন্ট হচ্ছে আমার ডাটাকে স্মোট আউট করে, স্মোটের বিল্ট-ইন কোড এখন পাওয়া যায়, করে ডাটাকে ব্যালেন্সড করে ফেলা। দেন হচ্ছে ডাটা অগমেন্টেশন। এটা ছাড়া আরো অনেক ডাটা অগমেন্টেশন টেকনিক আছে। মোস্ট অফ দ্য কেস যারা ইজি নিয়ে আমরা রিসার্চ করতেছি বা করতে চাই, তাদের ক্ষেত্রে হচ্ছে স্মোট উইল হেল্প মাচ। স্মোট দিয়ে আশা করি মোস্ট অফ দা প্রবলেম সলভ হয়ে যাবে। ওকে, ফাইন। দেন সেকেন্ড যে প্রবলেমটা স্টুডেন্টদের কাছে আমি দেখেছি কমনলি, সেটা হচ্ছে ওভারফিটিং প্রবলেম। ওভারফিটিং মানে কি? দ্যাট ইজ তোমার ট্রেন অ্যাকুরেসির চেয়ে ট্রেন অ্যাকুরেসির চেয়ে টেস্ট অ্যাকুরেসির মানটা অনেক বেশি। অর্থাৎ ট্রেন অ্যাকুরেসি কম, টেস্ট অ্যাকুরেসি বেশি। এটা মোস্টলি ফোর্থ ইয়ার স্টুডেন্টরা বুঝবে, যারা অলরেডি এই ধরনের কাজগুলো করেছো। সো দেয়ার ইজ লাইকলি টু বি সাম ইনফরমেশন লিকেজ, ডাটা লিকেজ হয়ে গেছে, তোমার ফিচার থেকে টেস্টিং সেটে ডাটা লিকেজ হয়ে গেছে। সেক্ষেত্রে ওভারফিটিংটা হয়। ওভারফিটিং এর জন্য তুমি দেখবে ভ্যালিডেশন অ্যাকুরেসির চেয়ে টেস্ট অ্যাকুরেসিটা বেশি আসছে। সেক্ষেত্রে তুমি কি করতে পারো? প্রথম যে জিনিসটা তোমাকে খেয়াল রাখতে হবে, তুমি কোনোভাবেই তোমার টেস্টিং ডেটা সেটকে স্মুথ করতে পারবে না। তোমাকে স্মুথটা করতে হবে শুধুমাত্র ট্রেন ডেটা সেটের মধ্যে। টেস্ট সেটটাকে আগে আলাদা করে ফেলতে হবে। টেস্টিং এর জন্য যে সেটটা, সেই ডাটা সেটটাকে তোমাকে আগে আলাদা করে ফেলতে হবে। এটা যদি এনশিওর করো, লাইকলি টু বি তোমার ওভারফিটিং প্রবলেমটা অনেকখানি সলভ হয়ে যাবে। সেকেন্ড যে আহ, বিষয়টা, দেখো একটু খেয়াল করে তুমি ফিচারগুলোকে নর্মালাইজ করেছিলে কিনা। মেশিন লার্নিং মডেল রান করার আগে অবশ্যই ফিচারকে নর্মালাইজ করে ফেলতে হবে। সো তুমি নর্মালাইজ করেছো কিনা সেটা তোমাকে অবশ্যই দেখতে হবে। থার্ড যে প্রসেসটা, যদি তোমার এই দুইটা প্রসেস ঠিক হয়ে থাকে, থার্ড যে প্রসেসটা, তুমি ডাটা যে স্প্লিট করছো মেশিন লার্নিং মডেল ট্রেন এবং রান করার জন্য, সেক্ষেত্রে স্প্লিটটা হয়তো ঠিক হয়নি, ট্রেন টেস্টের ডিভিশনটা হয়তো ঠিক হয়নি। সেক্ষেত্রে তোমাকে তুমি হয়তো 80-20 ডিভিশন করছো, ওভার ট্রেনিং হয়ে যাচ্ছে 80-20। সেক্ষেত্রে তুমি একটু ট্রেনের ডাটা সেটটাকে বাড়াতে পারো, 70-30 করতে পারো। দ্যাট মে হেল্প। এগুলোর যদি কোনো একটা প্রসেসেও তোমার ঠিক না হয়, সবকিছু যদি ঠিক মতো থাকে, তারপরেও দেখতেছি আমি ভ্যালিডেশন থেকে টেস্টটা করেছি বেশি, সেক্ষেত্রে তুমি আউট অফ সাবজেক্ট ক্লাসিফিকেশনে যেতে পারো। আউট অফ সাবজেক্ট ক্লাসিফিকেশন বলতে কি বোঝানো হচ্ছে? আমি ট্রেন টেস্টে স্প্লিট করার পূর্বেই একদম প্রথমে র ডেটা থেকেই কিছু সাবজেক্টের ডাটা, কথা হতে পারে আমার 100 জনের ডাটা নিয়ে আমি কাজ করতেছি, 20 জনের, র্যান্ডমলি 20 জনের ডাটাকে আমি প্রথমে আলাদা করে ফেলবো। এই ভ্যালিডেশন পর্যন্ত সব কিছু আমি করব, ভ্যালিডেশন অ্যাকুরেসি পর্যন্ত সব কাজ আমি করব ওই 80 জনের ডাটা দিয়ে। 20 জনের ডাটা আমি র ডাটা অবস্থায়, প্রি প্রসেস অবস্থায় আমি আলাদা করে ফেলবো। শেষে ভ্যালিডেশনের পরে টেস্টিং করব আমি ওই 20 জনের ডাটা দিয়ে। দ্যাট ইজ কল্ড আউট অফ সাবজেক্ট ক্লাসিফিকেশন। যেটা আমার মডেল কখনোই দেখেনি, সেই ডাটা দিয়ে আমি টেস্টিং করতে পারি। দ্যাট ইজ আউট অফ সাবজেক্ট ক্লাসিফিকেশন।
কারো যদি আউট অফ সাবজেক্ট ক্লাসিফিকেশন আমাদের স্টুডেন্টরা খুব হার্ডলি করে, ম্যাক্সিমাম হচ্ছে যে ইন সাবজেক্ট ক্লাসিফিকেশন করে, সব ডাটা 100 জনের ডাটা নিয়ে কাজ করে পরে গিয়ে 80-20 স্প্লিট করে বা 70-30 স্প্লিট করে হচ্ছে যে অ্যাকুরেসি করে, দ্যাটস গুড, দ্যাটস ওকে। বাট যদি তোমার ওভার ফিটিং হয় সেক্ষেত্রে তুমি আউট অফ সাবজেক্ট ক্লাসিফিকেশনটা ট্রাই করতে পারো। দ্যাট ইজ প্রি প্রসেসিং এর পরেই তুমি 20% ডাটাকে আলাদা করে ফেলবা, একদম সাবজেক্ট ওয়াইজ 20 জনের ডাটাকে তো হচ্ছে তুমি আলাদা করে ফেলবা, দেন তুমি হচ্ছে যে ক্লাসিফিকেশন মডেল যাবা। সো আই হোপ এই 4টা প্রসেসের মধ্যে যে কোনো একটাতে তোমার ওভার ফিটিং প্রবলেম সলভ হয়ে যাবে, এখন পর্যন্ত হয়েছে আমি দেখেছি। সো আশা করি কোনো একটাতে সলভ হয়ে যাবে। সো কেউ একজন দুইজন এমনও হতে পারে যাদের হচ্ছে সব প্রসেস ঠিক মতো করছে, এভরিথিং ডান রাইট, বাট স্টিল অ্যাকুরেসির পরিমাণটা খুব কম। তার ক্ষেত্রে প্রবলেমটা কি হয়েছে? বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং এর রিসার্চ করতেছে, সবকিছুই করছে ঠিক মতো, প্রসেসিং সবকিছু আছে, বাট স্টিল তার অ্যাকুরেসির পরিমাণটা খুব কম, সেক্ষেত্রে সে কি করবে? বা তার রেজাল্টটা স্টিল স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট আসতেছে না, সেক্ষেত্রে কি করবে? এক্ষেত্রে মোস্ট লাইকলি যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে তুমি যে প্রসেসিং করে আসছো, ইজি ডাটা বা ইসিজি ডাটা, ইজি ডাটাটা স্পেশালি যেহেতু এটা খুবই ক্ষুদ্র অ্যামপ্লিটিউডের ডাটা, ওর মধ্যে নেসেসারি ইনফরমেশন গুলো খুবই ক্ষুদ্র পরিসরের মধ্যে থাকে। সো দেয়ার আর মোর চান্সেস দিস তুমি কোথাও না কোথাও তুমি নেসেসারি ইনফরমেশন লুজ করে ফেলছো, কোনো না কোথাও, বা ফিচার বের করতে ভুল করে ফেলছো, বা কোথাও না কোথাও তোমার ফর্মুলাতে ভুল আছে, বা প্রসেসিংটা খুব প্রি প্রসেসিংটা খুব হার্ডলি তুমি করছো যে কারণে ন্যাচারাল ইনফরমেশন চলে গেছে। সো ইউ বেটার রিভিউ ইউর এভরি স্টেপ অ্যাগেইন। কোনো না কোথাও তোমার ন্যাচারাল ইনফরমেশন লুজ হচ্ছে, যার কারণে তুমি স্টিল লেস অ্যাকুরেসি এবং স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট রেজাল্ট পাচ্ছ না। আই এম কনফিডেন্ট দ্যাট কোথাও না কোথাও ন্যাচারাল ইনফরমেশন লুজ হয়েছে, সেটা তোমাকে খুঁজে বাকি ফুল প্রসেসটাকে তুমি আবার একটু রিভিউ করবে, করলে আশা করি তুমি প্রবলেমটা পেয়ে যাবে। সো কমন চ্যালেঞ্জেস এগুলাই পাওয়া যায়, এগুলো যদি আমরা অ্যাড্রেস করতে পারি ফাইনালি সবকিছু শেষে আমরা পাবলিকেশনের জন্য রেডি। নাও ইউ আর রেডি ফর পাবলিকেশন, এখন আর তোমাকে কেউ থামাবে না, পাবলিকেশন করতে পারবে। পাবলিকেশনের জন্য দুই একটা টিপস দিয়ে আমি আমার সেশনটা শেষ করব। পাবলিকেশনের পেপার আমরা অনেকেই লিখি, অনেক পেপার রিভিউর জন্য আসে, কিন্তু যেটা সবচেয়ে প্রবলেম হয় যে আমরা আসলে পেপারে কন্ট্রিবিউশনটা কি সেটা আমরা ফুটেই তুলতে পারি না। অনেক স্টুডেন্টে অনেক কাজ করে বাট পেপারে সেটা ফুটে ওঠে না, যার কারণে পেপারগুলা লাইকলি টু বি রিজেক্টেড। রিভিউয়ারদের আসলে এত সময় থাকবে না, রিভিউয়াররা যেহেতু ফ্রি সার্ভিস রিসার্চ কমিউনিটির জন্য হেল্পটা করতেছে, সো তারা এত সময় দিবে না। তোমাকে যদি আইট্রিপলি পেপার হয়, আইট্রিপলি স্প্রিঞ্জার ন্যাচার হলে স্প্রিঞ্জার ন্যাচার, ওদের যে ফরম্যাটে পেপারটা লিখতে হবে, ওদের যে ক্রাইটেরিয়া গুলো আছে, যে প্রসেসে লিখতে হবে এবং যে যে ফরম্যাট গুলো ফলো করতে হবে, ফিগারের নাম্বারিং, ট্যাবলের ক্যাপশন, যেভাবে লিখতে বলেছে একদম সেভাবে ফলো করতে হবে, প্রথম কথা হচ্ছে এটা। 2 নাম্বার, তোমার যে কন্ট্রিবিউশনটা, তুমি যে কন্ট্রিবিউশনটা করেছো তোমার কাজে, সেটাকে একদম ইজি ল্যাঙ্গুয়েজে, একদম হাই গ্রামারলি এআই ব্যবহার করে কঠিন ল্যাঙ্গুয়েজে লেখার প্রয়োজন নেই, একদম ইজিলি ওয়েতে তোমার অ্যাবস্ট্রাক্টে এটাকে লিখতে হবে যে ইন দিস পেপার আই হ্যাভ ডান দিস, ভিজিবল অ্যান্ড ইজি টু আন্ডারস্ট্যান্ড কন্ট্রিবিউশন। ইন্ট্রোডাকশনের শেষেও ইন দিস পেপার উই হ্যাভ অ্যাড্রেস দিস, এটা, এবং কনক্লুশনও সেটার একটা ছিটে ফোঁটা থাকতে হবে যে আমার কন্ট্রিবিউশনটা একদম ভিজিবল হতে হবে। মোস্ট অফ দ্য পেপার, কিছুদিন আগেও বেশ কিছু আমাদের ছুটির কনফারেন্স গেছে, আমার সাথে বেশ কয়েকজন স্টুডেন্টের পেপার ছিল, কয়েকজনের পেপার রিজেক্ট হয়ে গেছে আনফরচুনেটলি। তাদের মেইন রিজনই ছিল এটা যে তাদের আসলে কাজ করেছে ঠিক, কিন্তু পেপার এটা ফুটাই তুলতে পারে নাই যে আসলে আমার কন্ট্রিবিউশনটা কোন জায়গায়। হ্যাঁ, তুমি লেস ফিচার ব্যবহার করে ভালো করছি আনছো, সেটা তুমি অ্যাবস্ট্রাক্টে বলো, ইন্ট্রোডাকশনে বলো, ফুল পেপারে সেটার ছোঁয়াটা থাকতে হবে। আর সেকেন্ড যেটা, আমরা যদি ইজি ওয়েতে একটু পাবলিকেশন করতে চাই, সেক্ষেত্রে পাবলিক ডাটা নিয়ে কাজ করাই ভালো। নিজেরা ডাটা কালেক্ট করে কাজ করতে গেলে এটা আসলে খুব লং টার্মের প্রয়োজন হয়। আন্ডারগ্রেডে খুব ভালো কাজ করতে না চাইলে এটা রিকমেন্ডেড না, বাট আন্ডারগ্রেডে যদি কেউ খুব ভালো লেভেলের জার্নাল বা পাবলিকেশনে যেতে চায় সেক্ষেত্রে ডাটার জন্য আমি উৎসাহ দিব। তবে কারো ক্রাইটেরিয়া যদি হয় খুব দ্রুত আমি পাবলিকেশনে যেতে চাই, বা বিগিনার লেভেলে আমি আপাতত একটা কনফারেন্স করতে চাই, বা আমি পাবলিকেশনটা কিভাবে করে শিখতে চাই, সেক্ষেত্রে আমি রিকমেন্ড করব পাবলিক ডাটা নিয়ে কাজ করার জন্য। সেক্ষেত্রে কোনো একটা দিকে কন্ট্রিবিউট করে পাবলিক ডাটা নিয়ে কাজ করার সুবিধাটা হচ্ছে তুমি এটাকে তুমি প্রিভিয়াস বিভিন্ন লিটারেচারের কাজের সাথে তুলনা করতে পারবা, যে তুমি অ্যাকুরেসি ইমপ্রুভ করছো, পাবলিক ডাটা নিয়ে তো প্রিভিয়াস অনেক কাজ করছে, তাদের সাথে একটা কম্পারিজন টেবল দেখাই দাও, তাহলে তোমার এটা খুব ভালোভাবে কন্ট্রিবিউশনটা বুঝে যাবে। সো তারা পাবলিক ডাটা নিয়ে কাজ করতে পারো। আর যেটা কোনো পাবলিক ডাটা নাই, নিজে ডাটা কালেক্ট করছে বা কোনো পাবলিক ডাটা পাইছে, কোনো পেপার নাই, প্রিভিয়াস পেপার নাই, সেক্ষেত্রে কি দেখাতে হবে? সেক্ষেত্রে দেখাতে হবে তোমার রেজাল্ট স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট, সেটা কিন্তু শো করতে হবে, রেজাল্টটা যে আমার স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট সেটা কিন্তু শো করতে হবে। সো দ্যাটস ইট, পাবলিকেশন টিপস। আমরা একদম রিসার্চের শুরু স্কোপ থেকে শুরু করে পাবলিকেশন পর্যন্ত অনেকগুলো কথা বললাম।
তো সবার প্রতি পরামর্শ থাকবে, গেট এ বেস্ট পেপার অফ ইউর ইন্টারেস্ট অ্যান্ড স্টার্ট টুডে। নিজের একটা বেস্ট পেপার সিলেক্ট করে ফেলো ইন্টারেস্ট থেকে, এবং পাবলিক ডাটা সহ অবশ্যই, দেন তুমি এই কাজ করা শুরু করো। পাবলিক ডাটা হলো পেপার নিয়ে কাজ করার সবচেয়ে বড় সুবিধাটা হচ্ছে, তুমি পাবলিক ডাটার উপর কাজ করে তুমি তোমার মডেলটা এস্টাবলিশ করে ফেলো একদম লাস্ট পর্যন্ত। দেন নিজে তুমি সময় পেলে ডাটা কালেক্ট করে প্রিভিয়াস মডেলের উপরেই তুমি অ্যাপ্লাই করতে পারো। সেক্ষেত্রে তোমার অনেক সময় বাঁচবে এবং ইফেক্টিভ লার্নিংটা তোমার হবে। ঠিক আছে। ফার্দার রিডিং এর জন্য যেটা আমি বলেছিলাম, এগুলো সবকিছুই আমাদের রিসার্চ টিমের পাবলিশড পেপার উইথ পাবলিক ডেটা সেট অ্যাভেলেবল। এবং প্রথম দুইটা কিউ 1 জার্নাল, এটা হচ্ছে স্প্রিঞ্জার ন্যাচারের, পরেরটা হচ্ছে IEEE অ্যাক্সেসের কিউ 1, দুটো জার্নাল এবং দুটো কনফারেন্স আছে আমাদের প্রি প্রসেসিং পাইপলাইনের। এটা হচ্ছে পুনের, আর এটা হচ্ছে স্ট্রেসের উপর, এটা হচ্ছে প্রেফারেন্স প্রেডিকশনের উপর। এটা স্ট্রেসের উপর, একইভাবে এটা প্রেফারেন্স প্রেডিকশনের উপর। সো ফার্দার রিডিংস এর জন্য এগুলো আমি সবগুলোই ওপেন অ্যাক্সেস অ্যাভেলেবল আছে রিসার্চ গেটে। রিসার্চ গেটে পেয়ে যাবে। সবাইকে আমি ফার্দার রিডিংস এর জন্য পরামর্শ দিব। আজকে যা যা বললাম সবকিছুর নির্যাস এই পেপারগুলোতে পেয়ে যাবে। প্রি প্রসেসিং নিয়ে ডিটেলস এই দুইটা পেপারে পেয়ে যাবে, স্পেশালি এটা। আর বিভিন্ন ফিচার ইঞ্জিনিয়ারিং এবং তাদের টেকনিকগুলোর জন্য এই দুইটা পেপার দেখতে পারো, দুইটা জার্নাল দেখতে পারো। তাহলে হচ্ছে আশা করি সবার হেল্প হবে। সো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। এতক্ষণ সময় এত ক্লাস ল্যাব করে এসে আসলে এতক্ষণ শোনার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন যদি কারো কোনো কোয়েশ্চেন আনসার থেকে থাকে, আমি কিছু কোয়েশ্চেন নিতে পারি। স্যার আমাদের আমাকে চ্যাট কি বক্সে শুনতে দুটো পাচ্ছেন? কোশ্চেন আছে স্যার। আচ্ছা। স্যার প্রথম কোশ্চেনটি হ্যাঁ, করেছে আব্দুল্লাহ। স্যার, ইজ দেয়ার এনি চান্স টু ওয়ার্ক অন এপিলেপসি অন ডিপ ব্রেন সিমুলেশন? এপিলেপসির উপরে কাজ করা পসিবল। এপিলেপসির উপরে কাজ করা পসিবল, কিন্তু কথা হচ্ছে আমরা নিজেরা ডাটা কালেক্ট করে পসিবল না, কারণ আমরা এপিলেপসির তো সাবজেক্ট পাবো না এখানে। নিজেরা ডাটা কালেক্ট করে পসিবল না। তবে এপিলেপসি যদি পাবলিক ডেটা সেট অ্যাভেলেবল থাকে, সেটার উপরে কাজ করা অবশ্যই পসিবল। এপিলেপসির উপরে। বা আব্দুল্লাহ, যদি থেকে থাকো, তোমার যদি ফার্দার কোয়েশ্চেন থাকে, তুমি ভয়েস আনমিউট করে কোয়েশ্চেন করতে পারো। ওকে, কোয়েশ্চেন নাই। সেকেন্ড যে কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, হাউ ক্যান উই অ্যানালাইজ মেন্টাল ফেটিক, হোয়াট আর দ্য পসিবিলিটি অফ রিসার্চ ইন দিস এরিয়া? হ্যাঁ, মেন্টাল ফেটিক নিয়ে অনেক কাজ হচ্ছে বর্তমানে। মেন্টাল ফেটিক নিয়ে অবশ্যই কাজ করা যাবে। মেন্টাল ফেটিক এর জন্য হচ্ছে পাবলিক ডেটা সেটও অ্যাভেলেবল আছে, যে কোনো একটা বেস পেপার নিয়ে চাইলে আগাতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু এখানে নাম নেই, আমি জানি না আসলে এটা স্টুডেন্ট নাকি আমার সিনিয়র কেউ, আমি জানি না ঠিক। তো যাই হোক, আম, ব্যাপারটা হচ্ছে আমরা পাবলিক ডেটা সেট নিয়ে আগাতে পারি, অথবা হচ্ছে যে মেন্টাল ফ্যাটিকের জন্য এক্সপেরিমেন্ট ডিজাইন করে আমরা নিজেরাও ল্যাবে ডাটা কালেক্ট করতে পারি। এবং মেন্টাল ফ্যাটিক নিয়ে কাজের যথেষ্ট পরিমাণ রিসার্চ স্কোপ আছে বর্তমানে। মেন্টাল ফেটিক নিয়ে কাজ করার জন্য আমরা চাইলে হচ্ছে যে লং টার্ম মেন্টাল ফেটিক, শর্ট টার্ম মেন্টাল ফেটিক, বিভিন্ন রকমের টাস্ক দিয়ে তার ব্রেইনের প্যাটার্ন কিরকম চেঞ্জ হচ্ছে, স্ট্যাটিস্টিক্যাল বা মেন্টাল ফেটিক হচ্ছে কি হচ্ছে না সেটার ডিসিশন ক্লাসিফিকেশন, অথবা কোন একটা ডিভাইসও তৈরি করতে পারে, হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেবল ডিভাইস, যে তার কার মেন্টাল ফেটিক কোন অবস্থায় আছে। এবং আমার সাথে অলরেডি একটা রিসার্চ টিম কাজ করছে, যারা হচ্ছে রিয়েল টাইম নিউরোস্কাই ব্যবহার করে হচ্ছে যে মেন্টাল ফেটিকের একটা ডিভাইস তৈরি করার চেষ্টা করতেছে, যে কার কি পরিমাণ মেন্টাল ফেটিক হয়েছে বা হচ্ছে সেটা ডিটারমাইন করতে পারবে। সো এটা নিয়ে যথেষ্ট পরিমাণ সুযোগ আছে এবং পাবলিক ডাটা অ্যাভেলেবল আছে। কাজ করতে পারবেন চাইলে। তারপর আরেকটা কোয়েশ্চেন আমি দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে, ইফ আই হ্যাভ ডান ইজি সিগন্যাল ক্লাসিফিকেশন ইন মাই রেজাল্ট অ্যানালাইসিস, ইজ ইট নেসেসারি টু ফাইন্ড দ্য পি ভ্যালু অফ মাই রেজাল্ট, অর ইজ ইট স্ট্যাটিস্টিক্যাল? নো। যদি আপনি ইয়া করেন, ইজি সিগন্যাল ক্লাসিফিকেশন করেন, ক্লাসিফিকেশনের ক্ষেত্রে পারফরমেন্স প্যারামিটার হিসেবে অ্যাকুরেসি, প্রিসিশন, রিকল, F1 স্কোর, কনফিউশন ম্যাট্রিক্স এবং রক অ্যানালাইসিস দেখালেই চলবে। সেক্ষেত্রে সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট প্রুভ করার কোনো প্রয়োজন নেই, পি ভ্যালু দেখানোর কোনো প্রয়োজন নেই। ক্লাসিফিকেশনের যে পারফরমেন্স প্যারামিটার গুলো আছে সেগুলো শো করলে ওয়েল এনাফ। যেমন কনফিউশন ম্যাট্রিক্সটাই প্রুভ করে দিবে, রক অ্যানালাইসিসটাই প্রুভ করে দিবে আসলে আপনার রেজাল্টটা অথেন্টিক কিনা, সেখান থেকে বুঝে যাবে, ট্যাবল থেকে বুঝে যাবে। আর কারো যদি কোয়েশ্চেন থাকে চ্যাট বক্সে দিতে পারেন, অথবা হচ্ছে আসসালামু আলাইকুম স্যার। ভয়েস আনমিউট করেও কোয়েশ্চেন করতে পারেন, কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে। জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, এখন তো আমরা যদি কাজ করতে চাই নতুন ভাবে, বিশেষ করে স্যার ইমার্জিং টপিক গুলো আসলে কিরকম, কি কি হয় আর কি, বা কি কি আছে বর্তমানে যে কাজ, যেগুলো নিয়ে কাজ করা আসলে খুব ভালো হবে, বা এগুলো নিয়ে কাজ হচ্ছে খুব ভালোভাবে? বিশেষ করে ইসিজি, ইইজি, এগুলো তো অনেকটা স্যাচুরেট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। ইমার্জিং টপিক গুলো আসলে কি কি আছে ওইরকম, যেগুলো নিয়ে কাজ করা ওয়াইজ হবে? ওকে, দ্যাট ইজ ভেরি ভেরি গুড কোয়েশ্চেন। ইমার্জিং টপিক আসলে বলার জন্য যে কোনো একটা
টপিকের যেমন আমার রিসার্চ টপিকটা আসলে কোন রিসার্চ ফিল্ডে পড়ে, আমার কি বায়োমেডিক্যাল সিগন্যাল প্রসেসিং ইম্পর্টেন্ট ইন্টারেস্টিং লাগে, না বায়োমেট্রিক্স ভালো লাগে, না রিহ্যাবিলিটেশন ইঞ্জিনিয়ার লাগে, না বায়োসেন্সর চিপ ডিজাইন, এগুলো আমার ভালো লাগে। তো যে কোনো একটা ফিল্ড আমি আগে ঠিক করি, ঠিক করার পর তার লিটারেচার রিভিউটা আমাকে করতে হবে। রিসার্চ ট্রেন্ডটা কোন দিকে সেটা আমাকে ধরতে হবে। রিসার্চ ট্রেন্ডটার জন্য আমি রিসেন্ট পাবলিকেশন গুলা, গত 5 বছরের পাবলিকেশন গুলো আমরা দেখবো। যেমন ইজি ডাটা নিয়ে আমি গত 5 বছরের পাবলিকেশনটা আমি দেখতে পারি, যে গত 5 বছরের পাবলিকেশনে এই যে নিয়ে কি কি রিসার্চ হচ্ছে, তাদের যদি আমি একটা চার্ট করি যে কোন কোন দিকে রিসার্চ ট্রেন্ডটা যাচ্ছে, রিসার্চ ট্রেন্ডটা অ্যাকচুয়ালি কোন দিকে যাচ্ছে। যে রিসেন্ট 2024-এ কোন ফিল্ডের উপর এই ইজি ডাটা নিয়ে সবচেয়ে বেশি পাবলিকেশন হয়েছে, এটাকে বলা রিসার্চ ট্রেন্ড ডিটেকশন আর রিসার্চ ট্রেন্ড ধরতে পারা আর কি। তো আমি এটার জন্য হচ্ছে যে স্পেশালি রিকমেন্ড করবো গত 5 বছরের কিছু ওয়েল এস্টাবলিশড পেপার। আমি একটু আগে যে জার্নালটা শো করেছি, যেমন এটা সিস্টেমেটিক রিভিউ জার্নাল, এখানে হচ্ছে রিসার্চ ট্রেন্ডের ব্যাপারে যথেষ্ট ডেসক্রিপশন আছে, যেখানে হচ্ছে রিসার্চ ট্রেন্ডটা শো করে কিভাবে বের করতে হয়। লাস্ট 5 ইয়ার্স এর পেপার গুলো যদি আমরা একটু দেখি, একটা এস্টাবলিশড পেপার থেকে, পাবলিশার থেকে, যেমন IEEE, স্প্রিঞ্জার নেচার, যেমন কথার কথা মনে করো তোমার ভালো লাগে ইজি টপিক গুলা, তাহলে ইজি লিখে তুমি স্প্রিঞ্জার নেচারে সার্চ করো, ওর পেপার গুলো তুমি গত 5 বছরের ফিল্টার করে ফেলো, গত 5 বছরের পেপার গুলো তুমি ডাউনলোড করো। একইভাবে IEEE ডাটা, আইটিপলি থেকে, তো IEEE স্প্রিঞ্জার দুইটা থেকে বা তিনটা, আরেকটা দেখতে পারো এলসবিয়া থেকে, দুইটা তিনটা থেকে নিয়ে তোমার সাথে দুই একজন ফ্রেন্ডকে নিয়ে ভাগ করে ফেলো, করে পেপার গুলো পড়ো। দেখো যে সবচেয়ে বেশি রিসার্চ কোন টপিকটাতে হচ্ছে, তোমার কোনটাতে ইন্টারেস্টিং লাগে, তার রিসার্চের ধরনটা কিরকম, তাহলে তুমি ট্রেন্ডটা ধরতে পারবা আসলে কোন দিকে যাচ্ছে। এবং এই যে ইসিজি নিয়ে আসলে এটা এখনো স্যাচুরেশন পর্যায়ে যায় নাই, স্টিল অনেক রিসার্চ গ্যাপ আছে, এখনো আমরা এস্টাবলিশড মেথড পাচ্ছি না, যে মানুষ চিন্তা করবে তখনই হয়ে যাবে কাজগুলো। তো অনেক রিসার্চ গ্যাপ এখানে পাবা। সো এটার ওয়ে আউটটা হচ্ছে প্রপার লিটারেচার রিভিউ, পেপার পড়তে হবে স্পেশাল লাস্ট 5 ইয়ার্স, এবং আমার যে ফিল্ড অফ ইন্টারেস্ট সেক্ষেত্রে কোন টপিকের উপর রিসার্চ বেশি হচ্ছে, জাস্ট অ্যাবস্ট্রাক্ট পড়ে পড়ে যদি আমি নোট ডাউন করে যদি গ্রাফে প্লট করি বা একটা এক্সেল ফাইল বানাই, আমি বুঝে যাব আসলে রিসেন্ট পাবলিকেশন কিসের উপরে সবচেয়ে বেশি হচ্ছে। সেটা হচ্ছে আসলে রিসার্চ ট্রেন্ডটা ইন্ডিকেট করে। বুঝতে পেরেছো কিনা? জি স্যার, থ্যাংক ইউ। ওকে, তারপর আর কারো কোয়েশ্চেন থাকলে করতে পারো। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার এখানে ফিচার ইঞ্জিনিয়ারিং এর জন্য যে ফিচার গুলো আমরা সিলেক্ট করেছি ওগুলো কিসের বেসিসে সিলেক্ট করছে? হ্যাঁ, এটা আমি বলেছিলাম, তুমি হয়তো তখন ছিলে না দ্য মিন টাইম। ব্যাপারটা হচ্ছে লিটারেচার থেকে, যে আমি যে টপিকটা নিয়ে রিসার্চ করছি, হতে পারে সেটা ইজি বেসড প্রেফারেন্স প্রেডিকশন, ইজির উপর ডাটার উপর ভিত্তি করে প্রেফারেন্স প্রেডিকশন। তাহলে প্রেফারেন্স প্রেডিকশন ইজি নিয়ে প্রিভিয়াস রিসার্চাররা যারা কাজ করেছে, লিটারেচারে যে জার্নালগুলো আছে, তারা কোন কোন ফিচার নিয়ে কাজ করেছে সেগুলোকে আমি নোট ডাউন করব। করার পর আমি ইজিতে তাদের ফিজিক্যাল সিগনিফিকেন্সটা পড়ার চেষ্টা করব। তাহলে আমি বুঝতে পারবো যে আমার ফিচারের লিস্টটাও হয়ে যাবে, ফিচার সিলেকশনটাও হয়ে যাবে, এবং তার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশনটাও আমি বুঝতে পারবো কোন লিটারেচার থেকে নোট ডাউন ফিজিক্যাল করতে হবে। সিগনিফিকেন্সটা কিভাবে বুঝবো? এটা কি মানে আহ কোনো এআই টুলস ইউজ করে বুঝবো? হ্যাঁ, এআই টুলসও ইউজ করতে পারো, গুগলেও সার্চ করতে পারো। যেমন লিখতে পারো যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, পিপিজি বা পিসিজির স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফিজিক্যাল সিগনিফিকেন্স ইন পিসিজি অ্যানালাইসিস অর পিপিজি অ্যানালাইসিস অর ইইজি অ্যানালাইসিস। এটা লিখলে হচ্ছে যে তোমাকে কন্ট্রিবিউশনটা দিয়ে দিবে। এবং রিলেটেড পেপারও সার্চ করতে পারো, রিলেটেড পেপারে স্কলারলি আর্টিকেল তো গুগলে সার্চ করলে চলে আসে, সেখান থেকেও তুমি দেখতে পারো। একদম স্যার যদি অল্প সময়ের মধ্যে প্রয়োজন হয় তাহলে এআই টুল ব্যবহার করতে পারো, পড়ার জন্য, শেখার জন্য, জানার জন্য। স্যার মানে কোন ফিচারটা কন্ট্রিবিউট করতেছে এটা কিভাবে বুঝবো বেশি আচ্ছা, কন্ট্রিবিউট করতেছে? ওকে, দ্যাট ইজ ভেরি গুড কোয়েশ্চেন। এটার জন্য হচ্ছে বিষয়টা হচ্ছে অনেকগুলা টেকনিক আছে। আমরা হচ্ছে ক্লাসিফিকেশন করার পর আমি একটা ফিচার ম্যাট্রিক্স আমাদের হয়, যেটা বলেছিলাম অনেকগুলো ফিচার এখানে থাকে, এক একটা কলাম হচ্ছে এক একটা ফিচার ইন্ডিকেট করে, যেমন মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, ভেরিয়েন্স, স্কিউনেস, এটসেট্রা করে অনেকগুলো ফিচার থাকে। শেষ হচ্ছে লেভেল। সো হতে পারে আমার এখানে 2000 ফিচার আছে। এখন আমরা যখন হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনে যাব, আসলে 2000 ফিচারকে হার্ডওয়্যারে ডিজাইন করাটা খুব টাফ। আমরা তো সফটওয়্যার ব্যাকএন্ডে পড়ে আছি, এরপর তো হার্ডওয়্যারে যেতে হবে, আলটিমেটলি তো একটা ডিভাইস ক্রিয়েট হবে। সো আমাকে ফিচার সংখ্যাটা কমাতে হবে। ফিচার সংখ্যা কমানোর জন্য আমি দেখতে হবে যে আমার মডেলের অ্যাকুরেসি, কথার কথা 95%। সবগুলো ফিচার আসলে 95% অ্যাকুরেসির জন্য সমানভাবে কাজ করে না, সবার কন্ট্রিবিউশন সেম না। সো এই 95% অ্যাকুরেসির জন্য কোন ফিচারের কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি, সেটার জন্য বর্তমানে মোস্টলি ইউজড হচ্ছে এক্সপ্লেনেবল এআই আছে, এক্সএআই। এক্সপ্লেনেবল এআই এর দুইটা অ্যালগোরিদম আছে, একটা হচ্ছে লাইম অ্যালগোরিদম, আর একটা হচ্ছে শ্যাপ অ্যালগোরিদম। দুইটা অ্যালগোরিদম আছে, এগুলোর বিল্ট ইন কোড অলরেডি পাইথন এবং ম্যাথল্যাবে অ্যাভেলেবল।
যেমন ম্যাথল্যাবে 2024 অ্যাভেলেবল আছে। তো আমি যদি লাইম এবং শ্যাপ অ্যালগরিদম ব্যবহার করি তাহলে সে আমাকে এই ধরনের একটা ফিগার দিয়ে দিবে যে 1 নাম্বার ফিচারের কন্ট্রিবিউশন এতটুকু, 2 নাম্বার ফিচারের কন্ট্রিবিউশন এতটুকু, 3 নাম্বারের এতটুকু, এরপরে গিয়ে ধরো এভাবে টোটাল 20টার কন্ট্রিবিউটিছে, একদম লাস্টে গিয়ে দেখলাম যে বাকি সব মিলে হচ্ছে এতটুকু। সো আমি এই 2000 ফিচার না নিয়ে যদি এই 20টা ফিচারই আমি নিতে পারি, 20-30টা ফিচার যাদের কন্ট্রিবিউশনটা সবচেয়ে বেশি, তাহলে ওর এই 20-30টা মিলে 95% কাছাকাছি অ্যাকুরেসি আমাকে দিয়ে দিবে। সো আমার বাকি 1970 বা 1980টা ফিচারের আর প্রয়োজন নাই, যেটা আমার হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনে ফিচার সংখ্যাটাকে কমায় ফেললে আমাকে অনেক হেল্প করবে। লাইম এন্ড শ্যাপ অ্যালগরিদম নিয়ে যথেষ্ট পরিমাণে টিউটোরিয়াল এবং তোমরা কোডিং পেয়ে যাবে অ্যাভেলেবল অনলাইনে, যেটা ব্যবহার করে তোমরা ফিচার ম্যাট্রিক্স থেকে সহজে কোন ফিচারটা ইম্পর্টেন্ট, কোন ফিচারের কন্ট্রিবিউশন কতটুকু বের করতে পারবা। এবং এটাকে পেপারে কন্ট্রিবিউশন হিসেবেও দেখানো যায় যে আমি এখান থেকে পেয়েছি এক্সপ্লেনেবল এআই ব্যবহার করে, যে আমার এই অ্যালগরিদমে এই পার্টিকুলার অ্যাপ্লিকেশনে এই ফিচারটা সবচেয়ে ভালো কাজ করে, এটাকে প্রপোজও করা যাবে। বুঝতে পেরেছি না? জি স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? স্যার আরেকটা কোশ্চেন ছিল এরকম, মানে হ্যাঁ, হ্যাঁ। একই বিষয়ের ডিফারেন্ট বা বিভিন্ন হচ্ছে অর্গানাইজেশনের ডাটা আছে, লাইক আমি যদি এমআইটির একটা ডাটাবেস থেকে ডাটা নিই কিংবা ফিজিওনেট থেকে নিই, ইসিজি রে যদি আমি দুইটা ডিফারেন্ট ডাটা পাই, তাহলে স্যার আমি যদি যে কোনো একটা নিয়ে কাজ করে যদি ভালো একটা অ্যাকুরেসি নিয়ে আসতে পারি, দেন ওই সেম অ্যালগোরিদম যখন আমি অন্য আরেকটা ডিফারেন্ট ডাটাবেজে যখন কাজ করব তখন কিন্তু সেম ভাবে রেজাল্টটা পাচ্ছি না বা পাই না অনেক সময়। এটা একটা লিমিটেশন কিনা? হুম, বা আমি যদি যদি হার্ডওয়্যার ইমপ্লিমেন্টেশনে যাই, তখন আমাদের হুম, ডাটা হুম, স্পেসিফিক ডাটার জন্য এক রকম কাজ করতে হচ্ছে ডাটা ওয়াইজ, হুম, তখন হুম। সমস্যা না স্যার? হ্যাঁ, এটা আসলে অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট। তুমি যে কোয়েশ্চেনটা করছো এটা সব ক্ষেত্রে এই কথাটা খাটবে না। যেমন তুমি যদি ডিজিজ ক্লাসিফিকেশনের কথা বলো, যেমন ধরো এমআইটি ডাটা সেট বা ধরো কথার কথা আমাদের চুয়েটের ডাটা সেট, দুইটাতে দুই রকমের প্রসেসে দুইটাকে কালেক্ট করে। ঠিক আছে? এখন ধরো এমআইটি যে ডাটা সেটটা নিয়ে কাজ করছো সে কি ধরনের সাবজেক্ট, কোন ধরনের এজ রেঞ্জের ডাটা নিছে তারা, কোন ধরনের ডিভাইস ব্যবহার করছে, কত স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ব্যবহার করেছে, এবং যে ডিভাইসটা ব্যবহার করেছে তার অভ্যন্তরীণ যে ধরো তোমার ফিল্টারিং টেকনোলজি কোনটা কিরকম, সেটার উপর ভিত্তি করে আসলে তার ডাটা সেটটা ডেভেলপ হয়েছে। এবং কোন বয়সের সাবজেক্টেরও একটা ইফেক্ট সেখানে থাকে। যদি এটা ডিজিজ হয়, কোন ডিজিজের সিভিয়ারিটি কিরকম সেটার উপর ডিপেন্ড করে। সো তার ডাটা কালেকশন, ডাটার ধরনটা একরকম। আবার আমি চুয়েটে যেটা দিয়ে কাজ করতেছি সেটারও এই স্পেসিফিকেশন গুলো ডিফারেন্ট হবে, সেক্ষেত্রে স্পেসিফিকেশনটা ডিফারেন্ট হবে। তো আমি যখন তোমার কোয়েশ্চেনটার অ্যান্সারটা আমি দুইভাবে দিই। পাবলিকেশনের যদি কথা চিন্তা করি, যে কোনো একটা পাবলিক ডাটা সেট নিয়ে কাজ করলে হবে, ভালো করেছি দাঁড় করাতে পারলেই হবে। সেক্ষেত্রে আমি ওই পাবলিক ডাটা নিয়ে যারা কাজ করেছে তাদের সাথে আমার কম্পারিজনটা দেখাবো, তোমার পাবলিকেশনে কোনো প্রবলেম হবে না। সেকেন্ড যেটা, তুমি যদি নিজে কালেক্ট করতে চাও তাহলে তোমার পাবলিক ডাটা সেটটা ডিসক্রিপশনটা তোমাকে পড়তে হবে, ডাটা সেটের ডিসক্রিপশনটা, ওরা কিভাবে ডাটাটা নিছে, কি ধরনের ডিভাইস ব্যবহার করছে, তোমাকেও সিমিলার প্রসিডিওর ফলো করতে হবে যাতে করে তুমিও সিমিলার ডাটা সেটটা ডেভেলপ করতে পারো, আগের মডেলটা যাতে তোমার নিজের কালেক্টেড ডাটা সেটও ভালো অ্যাকুরেসিতে। এটা গেলো সেকেন্ড কথা। থার্ড যে বিষয়টা সেটা হচ্ছে যে আমি যদি ডিভাইস তৈরি করে ফেলি সেটা কি সব ধরনের ক্ষেত্রে কাজ করবে? না। সেক্ষেত্রে তোমাকে প্রোটোকল বলে দিতে হবে কিছু, যে এই ডিভাইসটা এভাবে এভাবে ডাটা নিতে হবে, ডিভাইস দিয়ে আমার ডিসিশন নিতে হলে, যা তার অ্যালজাইমার আছে কি নাই, ডিসিশন নিতে হলে তার জন্য ডাটাটা এভাবে এভাবে এই প্রসেসে যদি তৈরি নেওয়া হয়, তাহলে হচ্ছে আমার ডিভাইসে হচ্ছে যে তাকে 95% অ্যাকুরেটলি ডিসিশন দিতে পারবে তার অ্যালজাইমার আছে কি নাই। সো ওই ধরনের কিছু লিমিটেশন, প্রসেসিং এবং কিছু কন্ডিশন প্রত্যেকটা টেকনোলজির ক্ষেত্রে, প্রত্যেকটা ডিভাইসের ক্ষেত্রে বলা থাকে। সো এটা একটা প্রবলেম, কোনোভাবে এটা প্রবলেমের পর্যায়ে পড়বে না। তবে এটা যেটা বললাম যে এটা অ্যাপ্লিকেশন ডিপেন্ডেন্ট, কিছু কিছু অ্যাপ্লিকেশন আছে এমন যার জন্য হচ্ছে ইউনিভার্সাল একটা মডেল আসলে ডেভেলপ করা সম্ভব, যেটা সবখানে কাজ করবে, এমআইটিতেও কাজ করবে, চুইটেও কাজ করবে। তবে তুমি যে পার্টিকুলার বলতেছো দুই ক্ষেত্রে দুই রকমের অ্যাকুরেসি আসে, সেক্ষেত্রে তোমার কন্ডিশন গুলো তোমাকে অবশ্যই বলে দিতে হবে। বুঝছো জি কিনা? স্যার। জি স্যার, বুঝতে পারছি। ওকে। ওকে, আর কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? চ্যাট বক্সেও আর কোনো কোয়েশ্চেন দেখতে পাচ্ছি না। ঠিক আছে, স্যার, সোফার আসলে হ্যাঁ। আমার একটা হ্যাঁ, কোশ্চেন আছে স্যার। হ্যাঁ, হ্যাঁ, বলুন। স্যার, অনেক সময় হয় কি যে আমরা হচ্ছে কোনো পেপার থেকে যখন এটাকে রেপ্লিকা বা এটা ক্লাসিফাই করতে যাই তখন তাদের ফিচারগুলো হয়তো বা আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, কিন্তু এখানে ধরেন যদি আমরা নতুনত্ব বা আমরা চাই যে এটা আরো ডেভেলপ করার জন্য তখন আমরা আরো বিভিন্ন ফিচার অ্যাড করার ট্রাই করি বা খোঁজার ট্রাই করি। এখন
গুলা মানে আমি টেস্ট করব, সেটা টোটালি ওই ফিল্ডের উপর বেস করে আমার চিন্তা করে আমি এটা করতে পারবো, এরকম জিনিসটা নাকি স্যার? হ্যাঁ, 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 অবশ্যই এগুলোর সিগনিফিকেন্স একটু খুঁজতে হবে যে এই ফিল্ডে এগুলোর সিগনিফিকেন্স আছে কিনা। সিগনিফিকেন্স থাকলে তুমি একটা একটা ফিচার বাড়াই কমাই হচ্ছে, কমাই তো আসলে কন্ট্রিবিউশন হবে না, বাড়াই হচ্ছে যে তুমি দেখতে পারো যে অ্যাকুরেসিটি ইমপ্রুভ করে কিনা। করলে তুমি এটা নোবেল কন্ট্রিবিউশন হিসেবে তুমি প্রপোজ করতে পারবে পাবলিকেশনে যে আর ফিচার গুলো নিয়ে কাজ করেছে বাড়ে, বা এটা হার্ডওয়্যার ফ্রন্ট এন্ডে হেল্প করবে। এটা অবশ্যই তোমার নোবেল কন্ট্রিবিউশন হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। আর কারো কোনো কোয়েশ্চেন? সো ফার আমাদেরটা এটা খুব একটা ইন্টারেক্টিভ সেশন ছিল। আহ, আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি এখানেই শেষ করতে যাচ্ছি। নিজাম। Thank you so much, sir, for sharing your valuable insights with us today. This has been an incredible journey. I'm sure everyone here has gained a deeper understanding of biomedical signal and processing and feature engineering, particularly in EEG. Your guidance has been incredibly enriching. And to formally express our gratitude, I'd like to invite Ragi Vishak Prince, chair of the IEEE EMBS 28 student chapter, to share a few words of appreciation. Thank you, Musarat. Am I audible now? Yes. Uh, First and foremost, I would like to extend my heartfelt thanks to the entire EMBS team and all the members of the 20 batch. A special thanks to our Raihan sir for delivering such an informative and insightful session. From the fundamentals of research to the complexities of publication, sir has explained everything remarkably well. EG signal processing in particular is challenging area, to be honest, but Raihan sir made the concept much easier to understand with his clear and effective guidance. I hope you all found this session valuable and enjoyable. It was truly wonderful to see our participants actively engaging throughout the session. Your enthusiasm and curiosity made it even more special. Inshallah, we look forward to organizing more sessions like this in person in the future. Once again, thank you all for your participation and support. And also, again, thank you, Raihan sir, for your valuable insights and your knowledge. Okay, everyone, that's all for today. We will see you guys again soon in a different webinar, hopefully, inshallah. Okay.